সো টুডের আউটলাইন যেটা আমরা আগে বলেছি যে চার্জ ডেনসিটি, কুলম্বস ল এবং গসেস ল, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আশা করি ফর্মুলাগুলো তোমাদের জানা আছে মোটামুটি। তো যখনই আমরা তিন ধরনের ডেনসিটি দেখবো, চার্জ ডেনসিটির মধ্যে আমরা তিন ধরনের ডেনসিটি দেখতে পাবো। তার মধ্যে একটা হলো যে লাইন চার্জ ডেনসিটি, একটা সারফেস চার্জ ডেনসিটি, আর একটা হলো ভলিউম চার্জ ডেনসিটি। তো তিনটার জন্য তিন রকম ফর্মুলা আমরা থিওরি ক্লাসে অলরেডি ডেরাইভ করেছি। সো সেগুলো নিয়ে কথা বলা হবে আর কি। তো ফার্স্ট যে প্রবলেমটা আছে এটা ক্লাস টেস্টে দেওয়া হয়েছিল। তো ক্লাস টেস্টে পারফরমেন্স অবশ্য খুব ভালো না। তো আমরা একটু দেখি যে কেন তখন হয় নাই, আশা করি বুঝতে পারবো আর কি যে কেন এটা পারো নাই। সো দিস ইজ আওয়ার সিস্টেম। তো এখানে বলা হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেলের তিনটা সারফেস দেওয়া আছে, ঠিক আছে, মানে সরি তিনটা ভার্টেক্স দেওয়া আছে আর কি। তো এই ভার্টেক্স তিনটা কে আমি কি করছি, যোগ করে একটা মানে সারফেস তৈরি করছি। ওই সারফেসের উপরে কিছু পরিমাণ চার্জ ছড়ানো আছে। তো দ্যাট চার্জ ইজ, ঠিক আছে, যে রো ইজ ইকুয়াল টু 3xyz কুলম্ব পার মিটার স্কয়ার। তো বলা হচ্ছে টোটাল চার্জ আমরা বের করবো। তো হোয়াট উইল বি দ্য টোটাল চার্জ, এটা হচ্ছে আমাদের অঙ্কটা। তো আঁকতে হবে এমন জরুরি না, বাট কনসেপ্ট অনেক সময় আঁকলে ক্লিয়ার হয়। হ্যাঁ, সো আমরা যদি আমরা দেখি যে হোয়াট ইজ দ্য সারফেস, তো সারফেসটা যদি আমরা এঁকে ফেলি, তাহলে প্রথম কথা হলো যে এখানে তুমি এগুলো দেখো, এখানে এই স্থানাঙ্ক যেগুলো আছে, একটা হলো 112, আর একটা হলো 212, আর একটা 132। তো দেখা যাচ্ছে যে এখানে জেড গুলো সব কিন্তু একই, তাই না, যে 222। সুতরাং এখানে মানে জেড যে অ্যাক্সিসের উপরে দুই ঘর উপরে, ঠিক আছে, আমরা কি করি, অর্থাৎ জেড অ্যাক্সিসের দিকে যদি আমি দুই ঘর যাই, তাহলে ঠিক ওই জায়গায় একটা, ঠিক আছে, আমাদের ট্রায়াঙ্গেল আছে যার ভার্টেক্স হচ্ছে এগুলি। সুতরাং এখানে আমরা যদি একটু এই করে বুদ্ধি করে যদি আমরা এটাকে এটাকে এক্স ওয়াই জেড বলি, তাহলে কিন্তু দেখতে হুবহু আমাদের পরিচিতটার মতো হবে, যেটা আমরা গত ক্লাসে অলরেডি বলেছিলাম। মনে করো তুমি যদি এইটাকে এক্স বলো, এইটাকে ওয়াই, এটাকে যদি জেড বলো, তাহলে দেখতে অনেকটা এরকম একটা ট্রায়াঙ্গেল হবে। এখানে লক্ষ্য করো যে তুমি যদি এক্স ওয়াই মিলাও তাহলে 1 1, তাহলে এটা এইটা 1 1 1 1, আর জেড এর দিকে দুই ঘর, তাহলে এইটি হচ্ছে দুই ঘর নিচে আর কি। তাহলে 1 1 2 একটা, ঠিক আছে, আর একটা হচ্ছে 2 1 2। ওকে, তাহলে 2 1 2, একটা 1 1 2, একটা 2 1 2, ধরো এটা বললাম, আর আরেকটা হচ্ছে 1 3 2, তাহলে এটা হচ্ছে 1 3 2। তো যাক, এরকম তিনটে জায়গায় আমরা এটাকে জাস্ট এইখানে চার্জটা ছড়ানো হচ্ছে যে এই সার্ফেসের উপরে, দ্যাট ইজ এই জায়গায় চার্জটা ছড়ানো। তো আসলে অঙ্কটা কিন্তু একটু ভালো করে দেখলে বেশি ইজি, কারণ এই অঙ্কটা কিন্তু গত ক্লাসে করেছিলাম, শুধু টু গুলো ছিল না। যারা মানে টিউটোরিয়াল শুরু করছিলাম, যারা টিউটোরিয়ালটা প্রথম অঙ্কটা ভালো করে তুলছো, তারা সবাই জানো যে এটা আসলে সিম্পল ওই অঙ্কটাই, সবকিছুই সেম, শুধু জেড এর জায়গায় মানে টু বসানো আর কি। আমি যদি এখানে টু গুলো সব মুছে দিই, তাহলে একটা টু ডাইমেনশনাল প্লেনে, দ্যাট ইজ এক্স ওয়াই সারফেসের উপরে এই ট্রায়াঙ্গেলটা তৈরি হয়ে যায়। তো আসলে ফর্মুলা যেটা আছে, ঠিক আছে, তো ফর্মুলা যেটা আছে সেটা কি ছিল, আমরা জানি যে হোয়াট ওয়াজ দ্য ফর্মুলা, হচ্ছে টোটাল চার্জ কিউ যদি বের করতে চাই, তাহলে কিউ ইজ নাথিং বাট ইন্টিগ্রেশন অফ, এখানে দুইটা ইন্টিগ্রেশন দিতে পারো, বা আগে লোয়েস্ট ডিএস লিখে নাও, পরের লাইনে আমরা দুইটা ইন্টিগ্রেশন লিখবো আর কি। তো এখানে ওভার দ্য সারফেস। সো আমি এখানে দেখি, তো প্রথমে রোএস হচ্ছে 3xyz, বাট জেড ইজ কনস্ট্যান্ট 2, সবগুলোর ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট 2, যে 2 2 2 সব কনস্ট্যান্ট। এটা বসাবো পরে। তাহলে এটা হলো মানে রোএস এর মান। আর হোয়াট অ্যাবাউট ডিএস, ডিএস লক্ষ্য করে এখানে কিন্তু জেড চেঞ্জ হচ্ছে না, সুতরাং এখানে ডিএস হবে ডিওয়াই ডিএক্স বা ডিএক্স ডিওয়াই, দুইটাই লেখা যাবে। ওকে, সো ইন্টিগ্রেশন দেবো দুইটা, এটা একটা ইন্টিগ্রেশন, এটা আরেকটা ইন্টিগ্রেশন। তো আমরা জানি যে মানে এই ধরনের ক্ষেত্রে অবশ্যই যে মানে ডিফারেন্সিয়াল এলিমেন্ট আগে থাকে সেইটার ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল দিয়ে হয়। হ্যাঁ, যেমন এখানে যদি আমরা খেয়াল করি যে মনে করো যে এইদিকে হচ্ছে এক্স এর মান ভ্যারি করছে, এখানে কোন কোন এখানে এক্স এর মান 1, আর এখানে কিন্তু এক্স এর মান 1, ঠিক আছে, আবার এখানে এক্স এর মান 1, এখানে এক্স এর মান 2। তাহলে যে কোনো একটা হচ্ছে মনে করো যে তুমি যদি বলো যে ওয়াই এর মান ভ্যারি করছে কিভাবে,
তাহলে একরকম হবে, এক্স এর মান ভ্যারি করছে কিভাবে, তাহলে হবে আরেক রকম। তো আমরা করব কি, যে কোনো একটাকে, ঠিক আছে, ভ্যারিয়েবল রাখবো এবং একটাকে কনস্ট্যান্ট রাখবো, যেটা লিমিট কনস্ট্যান্ট ওইটা বাইরের ইন্টিগ্রেশনে হবে। ফর দিস রিজন আমরা কিন্তু এক্স এর লিমিটটাকে যদি কনস্ট্যান্ট বলি তাহলে 1 to 2, গত ক্লাসেও আমরা এটা ব্যাখ্যা করছিলাম কিন্তু। আর ওয়াই লিমিট যদি পেতে হয় তাহলে এইটার ইকুয়েশন লাগবে। এইটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকাল টু মাইনাস টোয়াইস এক্স প্লাস 5। সো জাস্ট পুট এখানে হচ্ছে এখানে ওয়ান থেকে মাইনাস টোয়াইস এক্স প্লাস 5 পর্যন্ত, অর্থাৎ ওয়াই লিমিট এইভাবে ভ্যারি করছে আর কি। তাহলে এই জিনিসটা দেখো আমরা খুব সহজেই ধরতে পারি। এখন এটাকে ইন্টিগ্রেট করবা এবং জেড এর মান কনস্ট্যান্ট 2 বসাবা। বসালে এটা পুরোটা হিসাব করবা, হিসাব করলে দেখবে এটা 13 কুলম্ব হবে। ওকে, খুব ভালো করে গত দিনের ক্লাসের সাথে মিলাই লিখে দেখবা যে একই জিনিস, আসলে শুধু ডিফারেন্স হচ্ছে যে আজকে আমরা মানে এক্স ওয়াই প্লেনে এক্স্যাক্টলি না রেখে আমি এটা মানে জেড এর দিকে 2 ঘর উপরে তুলে দিছি। ঠিক আছে, তুলে এরকম একটা রেজাল্ট হবে। স্যার জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নি কেন? মানে এটা দেখো তুমি এখানে, মানে জেড তো কনস্ট্যান্ট, জেড হচ্ছে কনস্ট্যান্ট। তোমার এখানে এক্স ওয়াই জেড প্রত্যেকটা দেখো, একটা হলো 1 1 2, আরেকটা 2 1 2, আর একটা 1 3 2। মানে কি স্যার এটা জেড প্লেনের উপর আছে স্যার? জেড ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে, এটা জেড অ্যাক্সিস বরাবর 2 ঘর মানে উপরে সারফেসটা অবস্থিত। জি স্যার, মানে 2 এর উপরে বসে আছে তাই তো স্যার? এক্স্যাক্টলি। তুমি যদি জেড অ্যাক্সিস কে উপরে দেখাও তাহলে মানে আরেকভাবে দেখতে পারবা। ধরো এটা মনে করো জেড অ্যাক্সিস, এটা এক্স এটা ওয়াই, তাহলে তোমার যদি শুধু এক্স ওয়াই প্লেন থাকতো তাহলে যেটা হয়তো ওইটাকে এই জায়গায় আঁকা হয়েছে, এই যে জেড ইকুয়াল টু 2 মনে করো। জি স্যার। ঠিক আছে, জাস্ট এইখানে তুলে ধরেছে ট্রায়াঙ্গেলটা। ওকে, মানে এই জন্য আমি আমার সুবিধার্থে আমি এইভাবে আঁকছি আর কি। কোনো অসুবিধা নাই, তুমি যদি এভাবে আঁকো তাহলেও কিন্তু ওই একটু আঁকা বাঁকা দেখতে হবে কিন্তু। আর এটা হচ্ছে গত দিনে যে আমরা যেটা অঙ্কটা করেছিলাম, কিন্তু পরের গুলো আর মানে ইলেকট্রিসিটি না থাকার কারণে করতে পারি নাই। ঠিক আছে, ওইটাই কিন্তু আঁকা হয়েছে, কিন্তু জেড অ্যাক্সিসের দিকে একটু সরাই আঁকছি আর কি, এই পার্থক্য। আর এইটা একটু বের করবা, ওই যে 2 বিন্দুগামী রেখার সমীকরণ, এখানে তো জেড কনস্ট্যান্ট, সো অবশ্যই তোমার অন্যগুলো দিয়ে আসবে বিষয়টা। তো এটা পুরোটা করলে রেজাল্টটা চলে আসবে। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেমে যাচ্ছি। প্রবলেম হলো যে একটা সার্কুলার ডিস্ক অফ রেডিয়াস এ, তাহলে এটা কিন্তু একটা এ রেডিয়াসের একটা সার্কুলার ডিস্ক। সার্কুলার ডিস্ক মানে একটা সিডি বা এই ধরনের একটা নিরেট কিছু। ঠিক আছে, এটা খেয়াল রাখবো, এটা মানে একটা কয়েনের শুধু উপরটা হলো সার্কুলার ডিস্ক, বা একটা সিডি টাইপের কিছু যেখানে মাঝখানে কোনো ফাঁকা টাকা থাকতে পারবে না আবার। ওকে, তো বলা হচ্ছে কি, এই যে এটা সারফেস চার্জ ডেনসিটি, তো রোএস এটা ইনক্রিজ করে লিনিয়ারলি ফ্রম দ্য সেন্টার। ওকে, তার মানে এটাও দিয়ে সেন্টার হয়। ঠিক আছে, তাহলে আমরা বলছি কি যে এটা 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 মনে করি রেডিয়াস আর, তো রেডিয়াসের সাথে, ঠিক আছে, যে জাস্ট এটা প্রপোর্শনালি ইনক্রিজ করে। তার মানে রোএস ইজ, এখানে তো মানে ডেফিনেটলি রোএস ইজ প্রপোর্শনাল টু স্মলার আর। তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যদি দেওয়া থাকে কে, এই যে দেওয়া আছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে, তাহলে আমরা লিখবো কে আর, এটা গিভেন। প্রশ্নটা আবার দেখি যে একটা সার্কুলার ডিস্কের রেডিয়াস এ বলা আছে, ঠিক আছে, আর সারফেস আর ডেনসিটিটা ইনক্রিজ করে লিনিয়ারলি অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ, মানে সেন্টার, আর এখানে বলা আছে দ্য কনস্ট্যান্ট অফ দ্য প্রপোর্শনালিটি বিং কে। সুতরাং এখানে রো এস ইজ প্রপোর্শনাল টু আর এবং প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে কে, সুতরাং রো এস ইজ ইকুয়াল টু কে আর। এখন বলা আছে কি যে ডিটারমাইন দ্য টোটাল চার্জ অন দ্য ডিস্ক। তাহলে আমি আমার মানে চার্জটা ছড়ানো আছে কিন্তু এই সারফেসের উপরে, সো এই যে এই সারফেসের উপরে চার্জটা ছড়ানো আছে। ওকে, তাহলে এইটা কিন্তু একটা খেয়াল করো, তোমার যদি বলা হয় যে এইখানে এটার উপরে ছোট্ট একটা এরিয়া আমি নেব, ধরা যাক যে এটার উপর ছোট্ট একটা এরিয়া ডিএস নেব, তাহলে তার উপর লম্বা করলে এইটা হবে সেটা। ঠিক আছে, তার মানে আমি যদি বলি যে এখানে ডিএস কত, আমার তো রোজ ডিএস লাগবে, তাহলে ডিএস কত, দেন হোয়াট উইল বি ডিএস। ডিএস হচ্ছে উপর দিকে যে ডিরেকশন, তার মানে জেড ক্যাপ দিয়ে শুরু। আর একটা সার্কুলার এরিয়া কিন্তু একটা সিলিন্ডারের পার্ট, শুধু ভূমিটাকে কেটে নিলে যে একটা সার্কেল তৈরি হয়, ওই সার্কেলের এরিয়া চাচ্ছি আমি। সুতরাং এটা হবে ডিএস ইকুয়াল টু আর ক্যাপ দিয়ে শুধু, আমি শুধু ভ্যালু লিখছি, এর জন্য আর ক্যাপ কথাটা শুধু লিখলাম না। ঠিক আছে, তাহলে এখানে আর ডি থিটা মানে ডি ফাই ডিজেড হবে। আর ক্যাপ দিয়ে লিখলে বোঝা যাইতো যে এখানে আর ক্যাপ হচ্ছে উপর দিকে আর কি। ঠিক আছে, এটা জাস্ট আর ডি ফাই ডিজেড এরকম একটা কিছু হবে। এখন আমি খুব সহজেই টোটাল চার্জ কিউ যদি বের করে ফেলতে চাই, এটা কিন্তু সারফেস চার্জের অঙ্ক তাহলে, তাই না? তার মানে এটা আমরা লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ রো এস ডিএস। সো জাস্ট পুট দ্য ভ্যালুজ, তাহলে এটা লিখবো কে আর,
আর এই যে ওএস, আর ডিএস হচ্ছে যে এই যে এটা আর ডি ফাই ডিজেড। সো যেহেতু দুইটা ডি পেয়ে গেছি, সো উই হ্যাভ টু রাইট টু ইন্টিগ্রেশনস এন্ড হোয়াট উড বি দ্য লিমিট। এখানে ফাইল লিমিট পুরা সার্ফেস জুড়েই কিন্তু ফাইল লিমিট 0 থেকে 2 পাই পর্যন্ত হবে তাহলে, ঠিক আছে। আর এখানে যেটা আছে সেটা হলো যে ডিজেড ডিজেড, এখানে এখানে ডিক্স বলছে কিন্তু, ওকে। তার মানে এখানে সরি, এটা জেড ক্যাপ, আমি ভুল লিখছি, তোমরা মনে করে দাও না আমাকে। যাক, এটা 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 কিন্তু জেড ক্যাপ, উপর দিকে ডিরেকশন, এটা জেড ক্যাপ কিন্তু। সো এটা 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 না, ঠিক আছে। আর টিআর ডি ফাই ঠিক করে লিখি আমরা। সো ইট উইল বি মানে জেড ক্যাপ দিয়ে যেটা শুরু, তো জেড ক্যাপ দিয়ে শুরু হচ্ছে, যে বাকি দুটো আসবে। সো ডিআর ডি ফাই, সো আর ডিআর ডি ফাই হবে। সো এখানে আর ডি ফাই লিখবো। সো এইবার হবে আশা করি। স্যার হ্যাঁ, করছেন। স্যার এটা স্যার সিলিন্ড্রিক্যাল কেন হইলো? মানে স্ফেরিক্যাল হইতে পারতো না? মানে একটা কয়েন বা একটা যে কোনো সারফেস, ওটা সিলিন্ডারের একটা পার্ট, রেডিয়াস, ঠিক আছে, হয়তো আর। তুমি যদি একটা মানে স্ফেয়ার থেকে নাও, তাহলে কিসের ক্যাপ লিখবে বলো? মানে ক্যাপিটাল আর ক্যাপ লিখবা, নাকি টাটা ক্যাপ লিখবা, নাকি ফাই ক্যাপ লিখবা? মানে জেনারেলি একটা সিলিন্ডার, এটা যদি একটা সিলিন্ডার হয়, তাহলে এই সিলিন্ডার থেকে আমরা যেটা করি সেটা হলো কি, যে এইখান থেকে কেটে ফেলি। কেটে ফেলে যে একটা ছোট যে সারফেসটা তৈরি হয়, ওই সারফেস কিন্তু একটা জাস্ট সার্কুলার, সোজা কথা। তো তুমি একটা সার্কেল পেতে চাচ্ছ, তাহলে এটা অবশ্যই একটা সিলিন্ডারের পার্ট এটা, জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে। এখানে উচ্চতা নাই কিন্তু, উচ্চতা 0 আসলে, তো বাকিগুলো আসবে। ওকে, তাহলে আর ফাই ফাই আচ্ছা, আর এর লিমিট, আচ্ছা আর আগে লিখে ফেলছি তাই না, তাহলে 0 টু আর লিখবো এটা। সো উইল রাইট ইট 0 টু আর, 0 টু এ, এখানে এ বলা আছে, তাহলে এখানে হবে 0 টু এ। সো লেট আস রাইট ইট अगेन। সো ইট উইল বি সিম্পলি 0 টু এ, কারণ এখানে রেডিয়াস এ বলা আছে যে, ওকে। আর ফাই হচ্ছে 0 টু 2 পাই, ঠিক আছে। সো এখন পুট দ্য ভ্যালুজ এন্ড ডু দ্য ইন্টিগ্রেশন। তাহলে কে বাইরে চলে আসবে, এখানে আর স্কয়ার ডিআর, সো ইন্টিগ্রেশন অফ আর স্কয়ার ডিআর, আর এখানে ইন্টিগ্রেশন অফ, ঠিক আছে, এখানে ডি ফাই, ওকে। আর আর এর লিমিট হচ্ছে 0 টু এ এন্ড ফাই লিমিট 0 টু 2 পাই। তো এটা সিম্পলেস্ট ইন্টিগ্রেশন, সো এটা নিজে করে ফেলবা, যা আসে ওইটাই আনসার। তো ফেয়ার খাতায় তোলার সময় রেজাল্টটা করে তারপরে তুলবা, কিন্তু পজিটিভ ইজ ওকে, ঠিক আছে। আমি যেভাবে বললাম এটা হুবহু সেভাবে করে ফেলবা, সহজ ইন্টিগ্রেশন। এটা হবে আর কিউব বাই 3, আর এটা হবে 2 পাই, ঠিক আছে। মানে 2 পাই, অনলি 2 পাই। এটা লোয়ার লিমিট হচ্ছে এটা 0 টু 2 পাই, এটা লোয়ার লিমিট 0 টু এ, ওকে। তাহলে এটা করে ফেলবো আমরা, সহজ অঙ্ক, বেশ সহজ। সো লেট আস গো টু দ্য নেক্সট প্রবলেম। আচ্ছা, এখানে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা বলছে কি, যে ফাইন্ড দ্য টোটাল চার্জ। অঙ্কটা যদি আমরা পড়ি, তাহলে এখানে যেটা বলা আছে যে ফাইন্ড দ্য টোটাল চার্জ কন্টেন্ট ইন এ কোন। কোন কিন্তু স্ফিয়ারের অংশ, আমরা কিন্তু বলেছিলাম যে হোয়াট ইজ কোন, কোন আসলে স্ফিয়ারের অংশ। তো এরকম কিছু একটা হবে। তো ফিগার আঁকাটা কোনো সময় জরুরি না, যদি তুমি না কি বুঝতে পারো আর কি। তার মানে এরকম কিছু, ওকে, এরকম কোন আর কি। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তো এখানে বলা আছে আর এর মান 3 মিটার বা তার চেয়ে কম, ক্যাপিটাল আর। আর থিটার মান 0 থেকে পাই বাই 3, মানে এই অ্যাঙ্গেলটা তাহলে 0 থেকে 0 টু পাই বাই 3 আর কি। এই অ্যাঙ্গেলটা তাহলে পাই বাই 3, 60 ডিগ্রি। আর গিভেন দ্যাট ভলিউম চার্জ, এবার কিন্তু ভলিউম চার্জ ডেনসিটি দেওয়া আছে, ওকে। সো আমাকে শুরু করতে হবে ডিভি দিয়ে, বা ভি তুমি ডাইরেক্ট লিখতে পারো, কিন্তু ইন্টিগ্রেশন অফ রো ভি ডিভি, ঠিক আছে। তাহলে আমরা টোটাল চার্জ কি ইকুয়াল টু লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ রো ভি ডিভি, ওকে। তাহলে কিন্তু ওভার দ্য ভলিউম, এখন সবগুলো ডাটা আমি লিখে ফেলতে পারি, ঠিক আছে। এখানে রো ভি কত, রো ভি ইজ ইকুয়াল টু, কোশ্চেনে বলা আছে 20 আর সাইন স্কয়ার থিটা, ওকে। আর এখানে ডিভি, ডিভি হচ্ছে একটা স্কয়ারের ডিভি, সুতরাং এটা একেবারে ইজি। এটা হয়ে যাবে আর স্কয়ার সাইন থিটা, আর এখানে 3টে আছে, তো যেহেতু ভলিউম নিচ্ছে এই জন্য হবে হচ্ছে ডি আর, ঠিক আছে, ডি থিটা ডি ফাই, সব এক লাইনে লিখে ফেলবো। তাহলে এখান থেকে আমরা লিখি তো হোয়াট ইজ কিউ দেন। তাহলে কিউ ইজ ইকুয়াল টু 3টা, আচ্ছা আগে এটা লিখে ফেলি। তাহলে রো ভি হচ্ছে 20 আর সাইন স্কয়ার থিটা, এটা হলো রো ভির মান, আর ডিভি হচ্ছে ইন্টু আর স্কয়ার
সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। আর এখানে তিনটা ডি দিয়ে রাশি আছে। ফর দিস রিজন উই উইল ইউজ থ্রি ইন্টিগ্রেশনস। তাহলে একটা একটা করে বলি, হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়াল এলিমেন্ট ডি আর, দ্য আর এর লিমিট লাগবে। তাহলে ক্যাপিটাল আর এর লিমিট। এবার প্রশ্ন খুঁজো, প্রশ্নের মধ্যে দেখো ক্যাপিটাল আর গিভেন আছে কিনা। এই যে আর এর মান বলা আছে যে 0 থেকে 3, সো উইল রাইট 0 to 3 হিয়ার। ওকে, তারপর হচ্ছে ডি থিটা। থিটার লিমিট কি সবার মনে আছে? কি বলতে পারবা থিটার লিমিট কি হবে? স্যার 0 থেকে পাই। পাই আচ্ছা, থেকে পাই স্যার। এখানে ভালো করে প্রশ্ন দেখো। প্রশ্নে বলা আছে যে এটা পুরোটা ইউজ করছি না। স্যার 0 থেকে পাই বাই 3 হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তার মানে পুরোটা ইউজ পাই, কিন্তু এখানে এখানে 0 থেকে পাই বাই 3 হবে। তার কারণ হলো যে এটা একটা কোণ, আর এ কোণ ইজ অলওয়েজ এ পার্ট অফ দ্য স্ফিয়ার। হ্যাঁ, তাহলে আমরা 0 থেকে পাই বাই 3 লিখবো আর কি। তবে যদি পুরো স্ফিয়ার বলতো তাহলে আমরা 0 থেকে পাই লিখতাম। ওকে, এন্ড হোয়াট অ্যাবাউট দ্য লিমিট অফ ফাই? ফাই কিন্তু তখন প্রশ্ন বলা নাই কোথাও। তার মানে ওই যে পুরা কোণটা যে চারপাশ ঘুরেই কিন্তু এরকম একটা কোণ জাতীয় কিছু তৈরি করছে। সুতরাং এইটা স্টিল 0 to 2 পাই হবে। ঠিক আছে, তা এইটুকু লিখে ফেলার পরে এখন তুমি করবা কি, এক জাতীয় ভেরিয়েবল গুলো একসাথে করে তার ইন্টিগ্রেট করবা। তার মানে আমি এখানে লিখতে পারবো কি, ওকে, এখানে লিখতে পারবো, লিখি। তাহলে প্রথমে হচ্ছে 20 একেবারে কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে আসলাম। আর আছে কয় টাকা? 2টা আর আছে, আর কিউব ইন্টিগ্রেশন ডি আর, এবং এটা 0 to 3। আচ্ছা, তারপরে আমরা আসি যে থিটা। তাহলে থিটা হচ্ছে 0 to, এখানে কত বলো? ঠিক আছে, 0 to পাই বাই 3। ওকে, আর এখানে থিটা কয় জায়গায় আছে? এখানে সাইন স্কোয়ার, আর এখানে সাইন কিউব থিটা, সাইন কিউব থিটা। ঠিক আছে, আর ডি থিটা। আর ফাই হচ্ছে 0 to 2 পাই। ফাই কোথাও নাই, এক জায়গায় সরাসরি ডি ফাই। ঠিক আছে, এখন এই তিনটা রেজাল্ট বসাই দেবো। ওয়েল, তাহলে প্রথম যে রেজাল্ট এটা ভেরি স্টেট কাট, থার্ডটাও ভেরি স্টেট কাট। আর মাঝেরটা কি করবা? মাঝেরটা আলাদাভাবে বের করে আনবা। এখানে বের করে এনে এখানে রেজাল্টটা শুধু বসাই দিবা। তো এমনিতে তোমার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিছু কিছু রুল তোমাদের তো এমনি জানা থাকার কথা, তাই না? যে ধরো আমি শুধু মাঝেরটা দেখাই দিচ্ছি। এখানে এখানে তুমি সবগুলো রেজাল্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলো বের করে এখানে বসাবো। বাট মাঝেরটার হিন্ট দিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, সেটা হলো ইন্টিগ্রেশন, এটা ডান পাশে করে বা অন্য জায়গায় করে রেজাল্টটা বসাই দিলে হবে। বা তুমি আগে তোমার ইনডিফিনিটটাই বের করো, ঝামেলা এড়ানোর জন্য আগে ইনডিফিনিটটাই বের করো। দ্যাট ইজ, আমি লিমিট ছাড়াটা আগে বের করে নিতে পারি, করে নিয়ে তারপরে আমি মনে করো রেজাল্টটা বসাবো। তাহলে এখানে তো সাইন কিউব থিটা। তো হাউ টু ডু দিস কাইন্ড অফ ইন্টিগ্রেশন মনে আছে কিনা? কি করতে হয়? স্যার sin স্কয়ার থিটা ইনটু sin থিটা আকারে। ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ। যদি সাইন বা কসের বিজোড় পাওয়ার থাকে, মানে অড পাওয়ার আর কি, তাহলে যে কোনো একটাকে থিটার সাথে সরাই আলাদা করে নিতে হয়। আমি দিয়ে দিচ্ছি, বাকিটা করে ফেলবা। ঠিক আছে, এখানে হচ্ছে সাইন স্কয়ার থিটা ইনটু সাইন থিটা ডি থিটা। অথবা তুমি যে সাইন কিউব থিটার একটা ফর্মুলা আছে ওইটা ইউজ করতে পারো আর কি, 1/4 দিয়ে, তাই না? ঠিক আছে, মানে কত যে সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা, এই জাতীয় যে ফর্মুলাটা আছে আর কি। ঠিক আছে, ওই ফর্মুলা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তো এখন যেটা করবো সেটাই, সাইন স্কোয়ার থিটাকে তুমি কজে নিয়ে যাবে আর কি। তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, আর এখানে লিখবো হচ্ছে সাইন থিটা ডি থিটা, মানে হিন্সটা দিয়ে দিলাম। এখন তুমি যে সাইন কস থিটাকে ইউ ধরো, তাহলে যে বাইরেরটা মাইনাস ডিউ হয়ে যাবে। ওকে, আচ্ছা, আরেকটা বুদ্ধি বলে দিই, কারণ এটা তো আমি নিয়ম শেখালাম আর কি, কিন্তু পরীক্ষায় যখন করবা তখন যদি তোমার ক্যালকুলেটর সাপোর্ট করে, তাহলে এর লিমিট যেহেতু মানে নিউমেরিক ভ্যালু, দেন ক্যালকুলেটর মে সাপোর্ট ইউ। ঠিক আছে, নিউমেরিক ভ্যালু না হয় যদি এখানে কোনো ভ্যারিয়েবল থাকতো লিমিটের ভিতরে, তাহলে কিন্তু ক্যালকুলেটর সাপোর্ট করতো না। কিন্তু এই ক্ষেত্রে আমরা অতিরিক্ত একটা সুবিধা পাচ্ছি এখানে, সেটা হলো যে ক্যালকুলেটর উইল সাপোর্ট ইউ। সো তুমি ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট করে দিতে পারো, এবং এটা অ্যাকসেপ্টেড, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো ক্যালকুলেটর ইউজ করে করতে পারো। সুতরাং আমি এখানে রেজাল্টটা তোমাদের জন্য রেখে দিচ্ছি আমি। ঠিক আছে, সো বাকিটা করে এখানে বসাই দেওয়া, হিন্টস হচ্ছে আমি বলে দিলাম। এবং অবশ্যই তোমরা এখানে প্যার কাতি তোলার সময় টোটালটা করে তারপর এখানে বসাবো আর কি। তো বাকি দুটো তো সোজা, যেমন প্রথমটা হবে r⁴/4 আর লাস্ট এটা হবে 2 পাই। রাইট, আই থিঙ্ক মানে এটা আর খুব একটা সমস্যা নাই আমাদের। সো দিস ওয়াজ প্রবলেম 16। তো এইভাবে আমরা এটা করবো আর কি। আচ্ছা, নেক্সট প্রবলেম
তো বলা হচ্ছে এ সার্টেন ইলেকট্রন বিম ইজ অ্যাপ্রক্সিমেটেড বাই রাইট সার্কুলার সিলিন্ডার। আচ্ছা, এখানে একটা বোঝার ব্যাপার আছে। বোঝার ব্যাপারটা হলো যে মনে করো একটা মানে ইলেকট্রন বিম বলতে আমি বুঝি যেটা, সেটা হলো যে এরকম একটা মনে করে দেখা যার উপরে ইলেকট্রন গুলো এভাবে সাজানো আছে। অ্যাপ্রক্সিমেটেড বাই রাইট সার্কুলার সিলিন্ডার, এই কথাটার অর্থ হলো যে এটাকে একটা সিলিন্ডারের সাথে এটা মডেলিং করা হচ্ছে, যে সিলিন্ডার দিয়ে এটাকে মডেল করা হচ্ছে। মানে সোজা কথা হলো যে আমি যদি এরকম একটা ধরি যে এটা একটা সিলিন্ডার, হ্যাঁ, তো লক্ষ্য করো যে জেনারেলি একটা বিমের ভিতরে যখন চার্জটা মনে করো পরপর দেওয়া থাকে, তখন এটা ধরে নেওয়া যায় যে এই সিলিন্ডারের ভিতরে এটাকে ভলিউম চার্জ হিসাবে ডিস্ট্রিবিউট করা আছে। তার মানে এই পুরো ভলিউমটা কিন্তু ইউজ হবে, এই জন্য কিন্তু রো ভি গিভেন। হ্যাঁ, তো অঙ্কটা মানে প্রথমে করতে গেলে যে কটকাটে লাগে সেটা হচ্ছে যে এখানে রো ভি কেন গিভেন আছে, কারণ এটা তো মানে একটা লাইনের উপরে পরপর মনে করে ইলেকট্রন গুলো সাজানো আছে। কিন্তু যদি আমি বলি যে এটাকে অ্যাপ্রক্সিমেটেড বাই এ সার্কুলার রাইট সার্কুলার সিলিন্ডার, এই কথাটার অর্থ হলো যে রাইট সার্কুলার সিলিন্ডার মানে হলো যে ভূমিটা এবং উচ্চতা পুরোটাই একটা যে কোনো জায়গায় কাটলে এটা কিন্তু সার্কুলার পাবা, এই জন্য এটাকে বলা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার। এখন রো ভি ইজ গিভেন, তাহলে রো ভি যেটা সেটা হচ্ছে কে ডিভাইডেড বাই এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা প্রশ্নে গিভেন আছে। এখন আমরা যেটা করব সেটা হলো যে টোটাল চার্জ বের করবো। তাহলে রো ভি গিভেন আছে মানে কেমন রো ভি লাগবে, কিন্তু এইখানে একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন অতিরিক্ত দেওয়া আছে। দ্যাট ইনফরমেশন ইজ পার ইউনিট লেন্থ কথাটা বলছে। সুতরাং আমি যখন কিউ বের করতে যাবো, কিউ ইজিক্যাল টু, তো আমি তো বেশ কয়েকটা একই রকম করলাম, সুতরাং এটাকে আমরা মনে করে যে একবার এখন বসাই দিই, তাহলে তিনটে ইন্টিগ্রেশন হবে, রো ভি হবে, তাই তো। আর এটা কিন্তু দেখো একটা সিলিন্ডারের ক্ষেত্রে, সো এটা হয়ে যাবে ডিভি, এটা ডিভি, ঠিক আছে। তো এখানে একটা হবে তোমার একটা আর দিয়ে, একটা ফাই দিয়ে, একটা জেড দিয়ে। হ্যাঁ, তো আমরা এখানে এই ভ্যালুগুলো আমি একবার 10টা ইন্টিগ্রেশন যেহেতু দিয়েই ফেলেছি, এই জন্য একবারে ভ্যালু ডিভি এর মানই বসাই দেবো। তো হোয়াট ইজ ডিভি ফর সিলিন্ডারিক্যাল সিস্টেম? তো সিলিন্ড্রিক্যাল সিস্টেমে নর্মালি আমরা জানি যে ডি আর একটা, ডি ফাই একটা, ডি জেড একটা, আর এখানে ডি ফাই আছে, সো এক্সট্রা অতিরিক্ত আর হবে, এটা আমরা জানি। এখন হোয়াট অ্যাবাউট দ্য লিমিটস? লিমিট ইউজুয়াল, কিন্তু এখানে একটা বোঝার ব্যাপার আছে। প্রথমে আর এর লিমিট দেবো, তাহলে আর এর লিমিট হলো এখানে প্রশ্নে দেখো যে রেডিয়াস আর, প্রশ্নে দেওয়া আছে রেডিয়াস আর, সো আর এর লিমিট 0 to r, 0 থেকে আর। আচ্ছা, এবার ফাই, তো ফাই লিমিট পুরো সিলিন্ডার ঘুরে আসছে কিন্তু, সুতরাং এটা 0 to 2 পাই, নো ডাউট। কিন্তু এইখানে যে জেড এর লিমিট, এটা উচ্চতাটা লাগবে, এইখানেই কিন্তু দেখো যে পার ইউনিট লেন্থ বলা আছে, তাহলে এটা অবভিয়াসলি 0 to 1। দেখো তোমার যদি প্রশ্নটা ধরতে পারো তাহলে কিন্তু খুব সহজ, একদম মানে স্টেট কার্ড দেখেই ধরে ফেলতে পারবা। এখন রো ভি এর মান এই যে প্রশ্ন যেটা দেওয়া আছে বসাই দাও, ঠিক আছে। তো বসালে যা হবে সেটা কিন্তু আমরা আনসার হিসাবে পাবো আর কি, ওকে। আচ্ছা, এখন আমি একটু হিন্ট দিয়ে দিই তাহলে সো আমার এটা দরকার নেই, আমার জায়গা লাগবে বলে আমি এটা আপাতত মুছে দিচ্ছি আর কি, এই পাশে জায়গাটা ব্যবহার করবো আমি। বাট মানে এইটা তোমার বেসিকটা আমি আগে বলে ফেলছি, তো বুঝতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এখান থেকে কিউ লাগবে আমার, সো কিউ ইজ ইকুয়াল টু, তাহলে বসাই ভ্যালুগুলা। প্রথমে রো ভি এর মান এটা বসাই দিই, তাহলে এটা হবে 3টা ইন্টিগ্রেশন, এটা হবে 0 to r। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা এটা হলো রো ভি, আগে বসাই, রো ভি হচ্ছে কে ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস আর স্কয়ার, আর এটা হচ্ছে আর ডি ফাই ডি জেড, আর এটা হচ্ছে 0 to 2 পাই, আর এটা হবে 0 to 1। আচ্ছা, এবার আমরা আলাদা করবো সবগুলা। তাহলে প্রথম ইন্টিগ্রেশন ওয়াইজ করি, অসুবিধা নাই। 0 to 1 ডি জেড অন্য কোথাও নয়, সো আমাদের জন্য একটা সুবিধা। আচ্ছা, তারপরে ফাইটাকে আলাদা করে, ফাই কিন্তু অন্য কোথাও নাই, তাহলে 0 to 2 পাই ডি ফাই, আর বাকি থাকছে এটাতে কিন্তু একটা লং কিছু একটা আছে, কে ইজ কনস্ট্যান্ট, উই ক্যান টেক আউট অফ দ্য ইন্টিগ্রেশন, সবগুলো ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারি। আর আর এর এখানে 0 to r, আর এখানে আর ডি আর নিচে আসছে এ স্কয়ার প্লাস আর স্কয়ার। লিখতে ভুল করলে কিন্তু বলবা, ঠিক আছে। আমার সামনে সলিউশন নাই, আমি তোমাকে বুঝাই করছি, যে কারণে
মানে ওই রেজাল্ট গুলো সবগুলো আমি একদম নিউমেরিক ভ্যালু ডাইরেক্ট বলবো না, একদম একটা পর্যায় পর্যন্ত দিয়ে বলবো যে ক্যালকুলেশন নিজে করো। ওকে, তাহলে এখানে এইটুকু তো খুব সহজ, এরপরে জাস্ট ভ্যালু ই করা আর কি। তাহলে একে একে দেখি। দ্যাট ইজ কিউ ইজ ইকুয়াল টু, যেটা আছে সেটা হচ্ছে কে, এটা তো 1, সো কে থাকলো, এটা ইনটু 2 পাই, এটা 2 পাই থাকলো। হোয়াট অ্যাবাউট দিস, মনে আছে কিনা? জি স্যার, হাফ লন এ স্কয়ার প্লাস আর স্কয়ার। ভেরি গুড। তার মানে এই নিচেরটা ডিফারেন্সিয়েশন যদি উপরেরটা হয়, কখনো ডিনোমিনেটর ডিফারেন্সিয়েশন যদি ডাইরেক্ট উপরেরটা হয়, তাহলে নিয়ম হচ্ছে যে নিচেরটা লগ হচ্ছে আনসার। সুতরাং আমি যদি এখানে মনে মনে চিন্তা করি যে উই হ্যাভ রিটেন হাফ হেয়ার, আর এখানে যদি 2r, এটা যদি চিন্তা করি, তাহলে এখন কিন্তু দেখো তো হুবহু মিলে যাচ্ছে, a স্কয়ার প্লাস আর স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2r। তার মানে ওইটা হয়ে যাবে 1/2 হচ্ছে লন অফ a স্কয়ার প্লাস আর স্কয়ার। তো 2 কাটা, তার মানে এটার আলটিমেট রেজাল্ট হবে 2 কাটা, তাহলে এটা হচ্ছে যে কে পাই, আর এখানে হচ্ছে লন অফ a স্কয়ার প্লাস আর স্কয়ার। লিমিট বসাবো আরো না, এই যে লিমিটটা তুমি বসাতে হবে, এই যে এটা সরি পুরোটা সহই তো। ওকে, তাহলে পুরোটা সহ, লন সহ কিন্তু লিমিট, তো এটা ডু নট মেক এ মিস্টেক। এই যে এই পুরোটা, এটা হচ্ছে 0 to r। সুতরাং এখানে মানে দুইবার লিখে বিয়োগ করতে হবে কিন্তু, অর্থাৎ ওই মানে লন এই স্কয়ার এরও কিন্তু নিচে যাবে আর কি, ঠিক আছে? তার মানে যখন আমি বসাবো হচ্ছে যে কে পাই, এটা বসালাম, তারপরে লন বসালাম, প্রথমে আর এর মান বসাই, এখানে লিখি এই যে ইজিক্যাল টু, ঠিক আছে? এটা কাটা, এটা তাহলে হচ্ছে কে পাই, তারপরে লন, উপরে বসাবো হচ্ছে a স্কয়ার প্লাস আর স্কয়ার, আর নিচে বসাবো হচ্ছে 0 মানে কি লন a স্কয়ার, ঠিক আছে? তার মানে এটা শুধু a স্কয়ার নিচে চলে যাবে। ওকে, তাহলে এটাই আনসার। মানে আর এর মান একবার আর একবার 0, দুটো বসালে, যেহেতু লন আছে তো ওই জন্য একবার আমি বিয়োগ করে বসাই দিছি আর কি। সো দিস ইজ আওয়ার আনসার। কোনো কনফিউশন থাকলে বলো আমাকে। স্যার এখানে রোভি দেওয়ার জন্য কি আমরা হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। এবং একটা মজার কথা বলি, সেটা হলো যে মানে বিম যখন বলে তখন কিন্তু আসলে তোমার রোভি এবং রোয়েল দুইটাই দেওয়া থাকতে পারতো, কিন্তু যেহেতু এটাকে অ্যাপ্রক্সিমেট করছে একটা মানে সিলিন্ডার দিয়ে, এই জন্য সিলিন্ডারের ভিতরে চার্টগুলো অবস্থিত, এটা চিন্তা করে ফর্মুলা লিখতে হবে, ঠিক আছে? তবে সেই জন্য এখানে রোভ ইউজ হয়েছে। রোয়েল ইউজ থাকলে কি স্যার হচ্ছে আমি লাইন দিয়ে করতে পারতাম? হ্যাঁ হ্যাঁ, তোমার যদি বলতো একটা লাইনের উপরে চার্টগুলো সরানো আছে, তখন কিন্তু তোমার লাইন চার্জ ডেনসিটি ইউজ হইতো, ঠিক আছে? অর্থাৎ যখন যেটা মানে সাধারণত এটা দেখে বোঝার খুব ভালো একটা উপায় আছে, ঠিক আছে? সেটা হচ্ছে যে সিম্পলি কোন ভ্যালু এইটা তোমার ডেনসিটিটা দেওয়া আছে ওইটা জানলেই হবে, কোন ডেনসিটিটা গিভেন আছে, ওইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। জি স্যার। ওকে, তাহলে এটা দিয়ে খুব সহজে বুঝে করবা কিন্তু, কারণ হলো যে দেখো একটা তোমরা ইতিমধ্যে 2টা ক্লাস শেষ দিচ্ছ, তো একটা বিষয় খেয়াল করছো আর কি, সেটা হলো যে এখানে আমি তো বহু বছর ধরে এই সাবজেক্টটা নেই, প্রায় 12 বছর ধরো, প্রায় মানে মোটামুটি 50-51 বার মতো অলরেডি মানে ক্লাসে ঢুকছে এটা পড়ানোর জন্য। তো যেটা বলা সেটা হচ্ছে যে কোশ্চেন কিন্তু সবই প্রায় সরাই গেছে, এটা ইন্টারনেটে মানে বা বিভিন্ন তোমাদের সিনিয়রদের কাছে প্রায় সব কোশ্চেনই আছে যেগুলো আমি পরীক্ষায় দিতাম। যে যত পিছনের কোশ্চেন জোগাড় করতে পারবা সে তত ওইগুলো দেখবা আর কি। এবং ওয়ার্ড বুক যেভাবে আমি প্রত্যেকটা সেমিস্টারে দেই, একই জিনিস তো দেই না, একটু চেঞ্জ থাকে, একেবারে হুবহু একই থাকে না, তো যাতে দেখে দেখে না লেখে আর কি। তো এই জন্য হয় কি যে মানে ওয়ার্ড বুক যেগুলো আছে এগুলো তোমাদের কাছে আছে, তো ওখানে আনসার ঠিক থাক বা ভুল থাক, যেটা স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে ওয়ার্ড বুক থেকে দেখে কোনো না কোনো জায়গায় হয়তো কমন পেয়ে যায়, অনলাইনের কথা বলছি আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এমন কোনো কোশ্চেন আমি দিচ্ছি না যেটা ওয়ার্ড বুক থেকে হুবহু মিলে যায়, অর্থাৎ তুমি একদম অন্ধভাবে তুলতে পারো এমন কোশ্চেন দেওয়া হবে না এখন থেকে। কিন্তু অনেকে পরীক্ষা দেওয়ার সময় সব ওয়ার্ড বুক টুক সামনে নিয়ে বসো আর কি, বা সব কপি আছে এগুলো সামনে নিয়ে বসো, কোন জায়গায় আছে চট করে খুঁজে তারপর দেখে দেখে আনসার লিখে দাও আর কি। কিন্তু তুমি যদি না বোঝো তাহলে কিন্তু আনসার করতে পারবে না। যেমন সামনের কোর্স অনলাইন যতদিন থাকে ততদিন এটা কিন্তু হবেই আসলে, অর্থাৎ তোমার একেবারে সিন মানে একেবারে পরিচিত ডাটা সহ এটা কিন্তু কমন পাইতে আগে দেখতে হচ্ছে। তোমার এখানে হয়তো দেখা যাচ্ছে যে সামার 93 সাথে তোমার হয়তো দেখা যাচ্ছে যে ফল 202 এর দু একটা কোশ্চেন বা বেশ কয়েকটা কোশ্চেন হুবহু একই মিলে যেত আর কি, এবং ডাটাটা সহই মিলতো। কারণ যখন ক্লাসরুমে পরীক্ষা হয় তখন তো তুমি
মানে কোথাও দেখতে পারতেছো না এটা। সুতরাং তুমি নিশ্চয়ই প্রস্তুতি নিয়ে আসছো, আগেগুলো সলভ করে আসছো, এটাও কিন্তু ক্রেডিট যে আগের কোশ্চেন তুমি সলভ করছো আর কি। কিন্তু এখন যেটা হবে এটা হচ্ছে যে স্টুডেন্ট আগের কোশ্চেন সলভ করে না, ওই সলিউশনটা সামনে নিয়ে বসে। অনলাইনের কথা বলছি আর কি। এই কারণে তুমি কিন্তু আনসিনটা একটু বেশি পাবা। আনসিন মানে হলো কি যে তুমি একটা একই কনসেপ্টে সামান্য একটু চিন্তা করলে এটা একবারে আগেটা হুবহু হয়ে যাচ্ছে। ওকে, তো যার ফলে তোমার এটা একেবারে মানে টু দা পয়েন্টে কোশ্চেন কমন পাবা না অনলাইন যতদিন থাকে। তো এটা একটু মানে ড্রব্যাক। আর তোমাদের ক্লাসরুম পরীক্ষা হতো তো অনেক কোশ্চেন হুবহু পাইতা, ওয়ার্ড বুকের সাথে ডাইরেক্ট মিলে যায় এমন কোশ্চেন প্রচুর দেওয়া হতো আর কি। কারণ এটা একটু কঠিন সাবজেক্ট, তো যে কারণে স্টুডেন্ট মানে একটু ওয়ার্ক বুক এগুলো সলভ করে আসলে প্রায় সবই কমন পেয়ে যাইতো। কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে যে তুমি ডাইরেক্ট কমন পাবে না, ইভেন সার্চ দিলেও তুমি ডাইরেক্ট উত্তর পাবে না। তুমি একটা কোশ্চেন অনেক সময় একটা কমন টেকনিক যেটা স্টুডেন্ট অ্যাপ্লাই করে, আমরাও অ্যাপ্লাই করি যখন মানে প্রয়োজন হয়, সেটা হচ্ছে কোশ্চেনটা মনে করো প্রথম লাইনটাকে কপি করে তোমাকে সার্চ বক্সে বসাই দিলে ওটা কোন বই থেকে কোথা থেকে নেওয়া হয়েছে ওইটা সহজ চলে আসে। তোমরা এটা অ্যাপ্লাই করো। আমি আমি জানি যে এটা তো আমি নিশ্চিত হতে পারবো না, কারণ এটা তো তুমি ইন্টারনেট কিভাবে ব্যবহার করছো এটা তো আমি এখানে বসে দেখছি না। তো দেখা যায় যে এইভাবে তুমি একদম সরাসরি সার্চ করে একটা কোশ্চেনের আনসার পেয়ে যাবা, এটা নাও হইতে পারে। এই জন্য তোমাকে কিন্তু আমি যতটুকু যেভাবে বলছি এটা তোমাকে ক্লাস করতে হবে এবং বুঝতে হবে। তো তুমি এটা না করতে একেবারে মানে দেখে দেখে লিখবো এইটাকে উদ্দেশ্য করে যদি কেউ মানে অনলাইন পরীক্ষা হোক আর যাই হোক এটা যদি বসো তাহলে তোমার একটা ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তো অনেকে আছে যে ওকে এখানে তো মানে সব ওয়ার্ড বুক আমার গত 5 বছরের ওয়ার্ড বুক আছে, তাহলে মনে হয় আমি সবই ওখানে কোনো না কোনো জায়গায় তো খুঁজে পাবোই। ঠিক আছে, কিন্তু আসলে পাবা না, আসলে এই অনলাইনে পাবা না। এমনি যখন তুমি ক্লাসরুমে যাবে তখন কিন্তু অনায়াসে কমন পাবা, এমন হুবই পাবা অনেক সময়। তো আমি এটাতে মানে আগের কোশ্চেন যারা দেখছো তারা দেখছো যে ওয়ার্ড বুকটা সলভ করলে খুব একটা পেছানো হয় নাই ওখানে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে একই জিনিস, মানে কনসেপ্টটা শুধু সবই ঠিক আছে, কিন্তু তুমি একেবারে টু দা পয়েন্টে লাইন বাই লাইন কমন পাবা না। এই জন্য তোমাকে একটু এটা বেসিক কনসেপ্টটা একটু নিতে হবে, না নিলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবা না আর কি। কারণ এটা গত গত টাইমিস্টারে যখন অনলাইন ছিল প্রথম দিকে মানে স্টুডেন্টরা প্রচুর দেখা যাচ্ছে যে আমি বুঝতে পারছি যে এটা হুবহু দেখে দেখে তুলেছে, এবং কোথাও ভুল আনসার থাকলে ভুলটাই তুলছে। আর কোথাও হয়তো 5-এর জায়গায় 7 ছিল, ওয়ার বুকে 5 দিয়েছিল 5 দিয়েই তুলছে। হ্যাঁ, তারপরে মানে ওয়ার দেখা যাচ্ছে যে এটা বইয়ের সলিউশনে দেখা যাচ্ছে একটা অঙ্ক 2 নিয়মে করা আছে, ওখানে বলেছে মেথড 1 মেথড 2, বা একটা অঙ্ক করে ওখানে লিখছে অল্টারনেটিভলি উই ক্যান সলভ ইউজিং দিস মেথড অলসো, ওরা দুইটাই তুলছে। তার মানে কোনো আইডিয়া নাই, কারণ কোশ্চেন মানে এটাতে আসলে এটা সলভ করতে হবে আমাকে যে একটা জিনিস বুঝে করতে হবে, এর কোনো আইডিয়া নাই। অঙ্কটা পাইছে আর ডাইরেক্ট উত্তর তুলে দিচ্ছে, ডাটা যে চেঞ্জ আছে ডাটা চেঞ্জটাও দেখে নাই। তো যার ফলে এটা হয়েছে যে মানে এখানে স্টুডেন্টটা প্রচুর ধরা খাইছে। কিন্তু একটা সাবজেক্ট তুমি যদি নাও একেবারে কিছুই না বুঝে তো তুমি ভালো করতে পারবে না, অনেক সময় মুখস্থ করে পাস করে ফেলে আর কি। হ্যাঁ, তো একেবারে ওইভাবে তো একদম পুরোপুরি তো ছেড়ে দেওয়া যায় না যে তুমি এখানে অনলাইন বলে যে তোমাকে মানে সবকিছুই তুমি দেখেই করবে এমন না আর কি। ওকে, তুমি একটা এক্সপার্ট যদি পাশে বসে ই করো তাও সে 100% কমন পাবে এমন নিশ্চয়তা নাই। তুমি হয়তো মানে বইটা একটা স্টুডেন্টকে পাশে বসে পরীক্ষা দিচ্ছ আর কি, সোজা কথায় ভাড়া করা যেটা বলে আর কি, বা অনলাইনেই তোমার হয়ে সে পরীক্ষা দিবে এমন ভাবে চুক্তিও করে অনেকে, সেও পুরাটা পারবে না কারণ যদি তার পুরা কোর্স না করা থাকে। কিন্তু কোর্স তুমি করো এটা অনায়াসে মানে আমরা তো জানি যে কিছু স্টুডেন্ট অবশ্যই আছে যারা মানে কোশ্চেন যেমনই হোক যেহেতু তাদের কনসেপ্ট ক্লিয়ার সে তো যাই যে হোক পারবে আর কি। তো এই জন্য তোমার ক্লাস ভালো করে করতে হবে এবং প্রস্তুতিটাও সেরকম নিতে হবে আসলে। তো আমি আশা করছি যে তোমরা সিনসিয়ার থাকবা। ঠিক আছে, আজকে একটু মানে উপস্থিতি বেশ বাড়ছে আর কি, 49 জন। এখন 2-1 জন ডাবল ঢুকছো, তাতে ধরা যায় যে মোটামুটি 47 জন আছে আর কি। তো এটা গুড। আমরা যদি মনে করো যে অন্তত এই স্টুডেন্ট গুলাও আমরা পাই তাহলে তো এই মানে ক্লাস নিয়ে, আর এগুলো তো ডকুমেন্ট, পরবর্তীতে তোমরা এটা থেকে সুন্দর করে আনসার গুলো তুললে তোমাদের এই কাজ হবে। এগুলো সবই কিন্তু মানে মোটামুটি আগে হয়তো কোনো না কোনো ওয়ার্ড বুকে ছিল, তার মধ্যে সিলেক্টেড কিছু কিছু জিনিস আমি এখানে তুলে এগুলো সলভ করাই দিচ্ছি আর কি। তো চেষ্টা করবা যে এগুলো ভালো করে করা, তাহলে দেখা যাবে কিছু কিছু ডাটা বা একটু চিন্তা করলেই দেখবা যে আসলে জানি এমন একটা অঙ্কের সাথে ডাইরেক্ট মিলে গেছে। সো খুব একটা পেইন হবে না, কিন্তু পেইন হবে যে যদি তুমি ক্লাসগুলো না করো। তো তোমার লেকচার
ভিডিও সাজায় লিখে কোনো লাভ নাই। তো অনেকে আছে যে ওকে সব টিচারের মানে যে যত ইয়ে আছে সবগুলো সাজাই গোছাই সুন্দর করে ড্রাইভে রেখে দেবে, জীবনে একজনও খোলে নাই। ঠিক আছে, যে ইলেকট্রোম্যাগনেটিক্স এর গত টাইমিস্টারে যে মানে যে ভিডিওগুলো ছিল এটা তো অনেকের কাছে আছে, আমি তো জানি যে অনেকেই হয়তো মানে এটা বিভিন্ন ভাবে ই করছো আর কি, কালেক্ট করছো, কিন্তু আমার মনে হয় যে ওটা কেউ খুলে দেখছো আর কি। আর দরকারও নাই, কারণ কিছু সেন্স তো আছে, হুবহু তো একরকম না, কিছু সেন্স আছে আর কি। হয়তো তোমার ইলাস্ট্রেশন, গেট আপ, ঠিক আছে, তারপর মনে করো যে প্রবলেম গুলি অবশ্যই ভিন্ন আছে আর কি। এই জন্য আগের গুলো দেখে তোমার একটু সময় নষ্ট করার দরকার নাই, যদিও মানে মূল জিনিসটা একই, কিন্তু হয়তো মানে প্রবলেম গুলো ডিফারেন্ট আছে, একই প্রবলেম নাই। ওকে, এইগুলো বলার কারণ হলো যে একটু মানে অঙ্কগুলো করো এবং বোঝার চেষ্টা করো। আচ্ছা ওকে, তাহলে এটা প্রসিড, আমরা পরের অঙ্কটাতে যাই। হ্যাঁ কোশ্চেন, হ্যাঁ বলো। স্যার আমাদের সিটিতে স্যার টাইমটা একটু বাড়া দেওয়া যায় না স্যার? মানে দেখা যায় কোশ্চেনটা অনেক ইজি থাকে কিন্তু স্যার ধরতে অনেক টাইম। তুমি যদি শোনো আমি বলি, তুমি যদি বুঝো তাহলে কিন্তু টাইম লাগবে না, ঠিক আছে। যে বুঝবে তার জন্য মনে করো মাত্র কয়েক মিনিট সময় লাগে। হ্যাঁ, আর মনে করো তোমার যে বোঝে না তার জন্য টাইম বাড়ায় কিন্তু লাভ নাই, তো ধরতেই টাইম লেগে যায়। ধরতে এখন যেটা হয় যে এখানে মানে ধরতে টাইম লাগে বলতে আমি যেটা বুঝি অনলাইনের ক্ষেত্রে সেটা হলো তোমার সার্চ করতে টাইম লেগে যায়। না স্যার এমন হ্যাঁ, এটা কিন্তু মানে যে যেভাবেই বলো কথাটা সত্য, ঠিক আছে। যে আমি এত মানে বিভিন্ন জায়গা থেকে সার্চ করে তারপরে আনসারটা লিখবো, টাইম ইজ নট মানে জাস্ট অ্যাডিকুয়েট, এটা এরকম মন্তব্য অনেক জায়গায় শুনছি আর কি, আমার সাবজেক্টের কথা বলছি না। তো অনেকেই বলে যে এত কম সময়ের মধ্যে আনসার খুঁজে বের করে লিখবো, তো এটা তো পরীক্ষা, তোমার আনসার খুঁজে বের করে লিখতে হবে কেন? তুমি প্রশ্ন দেখবা, ক্লাসে যেভাবে পরীক্ষা দাও ওইটার মতো করে আনসার লিখবা, তা আনসার খুঁজে বের করে আনসার লিখতে হবে। এই কমেন্টটা আসে কেন? আমি বিভিন্ন জায়গায় দেখছি, এই জন্য বললাম এটা, যে এত কম সময়ে কাজটা করবো কিভাবে। তো এত কম সময়ে তোমাকে তো আনসার লিখতে বলা হয়েছে, আনসার খুঁজে লেখা এটা তো পরীক্ষা না। ওকে, অনলাইনে বেশ কিছু ড্রব্যাক আছে, তো তার মধ্যে এটা ওয়ান অফ দ্য ড্রব্যাক হচ্ছে যে স্টুডেন্টরা প্রশ্ন না পড়ে প্রশ্নটা পড়ে হচ্ছে প্রশ্নের আনসার খোঁজার জন্য, এই প্রশ্নের আনসার কোথায় আছে ওইটা খুঁজি, অথচ ওইটার দরকার নাই। তো প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়লে এমনি পারবা। ওকে, যাই হোক, যেটা আমরা একটু আগাই। আচ্ছা, এটা দিস ইজ অ্যানাদার কোশ্চেনটা ভালো করে পড়ে দেখো, ধরতে পারো কিনা। সো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে দেওয়া আছে তোমার হচ্ছে আই থ্রো দ্য সারফেস আর ইজ ইকুয়াল টু 5 মিটার, ঠিক আছে। এটা কিন্তু কারেন্ট ডেনসিটির অঙ্ক, তাহলে তাই না, এটা কারেন্ট ডেনসিটির অঙ্ক। তাহলে কারেন্ট ডেনসিটির অঙ্কগুলোর জন্য কারেন্ট ডেনসিটির ফর্মুলা লাগবে আমাদের। তো কারেন্ট ডেনসিটির ফর্মুলা মনে আছে না নাই? হোয়াট ইজ দ্য ফর্মুলা, কারেন্ট ডেনসিটির ফর্মুলা? তোমাদের বলা যে পার ইউনিট এরিয়া। হ্যাঁ, কিন্তু ফর্মুলাটা কি? তোমার তো বলা যে আই ইজ ইকুয়াল টু জে এর মধ্যে রিলেশনটা কি? স্যার জেড ডিআই ডিভাইডেড বাই ডিএস। না, তোমার ক্ষেত্রে ভেক্টর রিলেশন তোমার ভেক্টর দিয়ে বলতে হবে আর কি, ঠিক আছে, বা ইন্টিগ্রেশন দিয়ে বলতে হবে। আচ্ছা, ডট প্রোডাক্ট থাকবে। হ্যাঁ, ডটের ইন্টিগ্রেশন। সো এটা সলিউশন কিন্তু স্টেট কার্ড, তুমি ফর্মুলা যদি জানো, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু উই ক্যান রাইট ইন্টিগ্রেশন অফ রো এস জেডিএস, এখানে তো রো এস না, এখানে জেডিএস। যেহেতু আমাদের কিন্তু ভ্যালু যেটা দেওয়া আছে ওটা জে দেওয়া আছে, আই বের করতে হবে। জে থেকে আই বের করার ফর্মুলাটা একেবারে সহজ ফর্মুলা, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু জে ডট ওভার দ্য সারফেস। আর যে কিন্তু একটা ভেক্টর, এই যে এখানে তো আবার বলছি যে যখন আমরা বইয়ে লিখি বা স্লাইডে লিখি তখন কিন্তু ভেক্টর সাইনটা দিয়ে না বোল্ড করে দেই, কিন্তু পরীক্ষার কোশ্চেন আমি যখন দিব তখন অবশ্যই এটা মানে রিটাইপ করা হবে, এই যে এখানে একটা অ্যারো সাইন দেবো আর কি সবসময়। ওকে, তাহলে এখানে ওভার দ্য সারফেস দিস, এখন সবগুলো ভ্যালু বসাই দাও। ওকে, তো সারফেস এখানে বলা আছে আর এখানে আর ইজ ইকুয়াল টু 5 মিটার, কি ক্যাপিটাল আর আছে কিন্তু। ওকে, তা সুতরাং এটা কিন্তু একটা এটা আসলে একটা স্ফিয়ারের সারফেস মিন করা হয়েছে। ওকে, একটা স্ফিয়ারের সারফেস কিন্তু এটা। সুতরাং এই যে তোমার এখানে এই যে বাইরে যে সারফেসটা ওইটার উপরে আমাদের ছোট্ট একটা মনে করো আমি ডিএস নেব, ডিএস উইল বি হেয়ার, এরকম কোন জায়গায়, যেটা আসলে ক্যাপিটাল আর ক্যাপ হচ্ছে তার ডিরেকশন। ওকে, তাহলে এখানে ডট আছে, সো দুইটারই ভেক্টর ফর্মটা লিখতে হবে এবার। তাহলে কখন মানে ভেক্টর ফর্ম লিখতে হয় যখন হচ্ছে মাঝখানে ডট বা ক্রস কিছু থাকে তখন ভেক্টর ফর্মটা। আদারওয়াইজ তোমার এখানে নর্মাল যদি শুধু ক্ষেত্রফল লাগে বা রোয়েস দিয়ে যেগুলো ছিল ওগুলো তো ভেক্টর ছিল না, তখন হচ্ছে তুমি শুধু ভেক্টর অর্থাৎ ক্যাপ সাইনটা বাদ দিয়ে লিখবা আর কি। সো লেট আস রাইট,
তো আমি এখন লিখি আর কি, তাহলে প্রথমে জে লিখে ফেলি, যে হচ্ছে আর ক্যাপ 5/r। ওকে, এটা হলো জে। এখানে ডট ডট হচ্ছে যে আর ক্যাপ দিয়ে যে মানে এটা আর কি, ঠিক আছে, যে এরিয়া ওইটা লিখতে হবে। তাহলে ডিএস এটা তো আমরা জানি যে এখানে আর ক্যাপ দিয়ে যেটা শুরু হয়, তাহলে বাকি দুইটার ডি লিখে নেবো আগে। তাহলে বাকি দুইটা ছিল হচ্ছে ডি থিটা ডি ফাই। এখন এই যে ডি থিটার জন্য একটা আর হবে আর ডি ফাই এর জন্য একটা আর সাইন থিটা হবে। সো ইট উইল বি, আচ্ছা জায়গা রেখে লিখি। ওকে, তার মানে একবার যদি আমি লিখি তোমাদের খাতায়, মানে এটা ফর্মুলাগুলো সব কিন্তু লেখা আছে। সো এটা হবে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। এখান যেহেতু দুইটা ডি চলে আসছে, সো উই শুড মানে ইউজ টু ইন্টিগ্রেশনস। ওকে, তো এখন আমি প্রথম ইন্টিগ্রেশনটা হচ্ছে ডি থিটা দিয়ে, তাহলে থিটার দুইটা লিমিট বসাবো। তো এখানে যদি আলাদা কিছু দেওয়া নাই কিন্তু, তার মানে থিটার স্ট্যান্ডার্ড লিমিট হবে। স্ট্যান্ডার্ড লিমিট মানে হলো যে পুরো স্কয়ারের জন্য যেটা প্রযোজ্য সেটা। সুতরাং এটা থিটার লিমিট হবে সিম্পলি 0 টু পাই। ওকে, এন্ড ফাই লিমিট হচ্ছে 0 টু 2 পাই। আর এখানে কিন্তু আর আছে প্রশ্নে, এবং আর এর মান কনস্ট্যান্ট 5 দেওয়া আছে। এই জন্য এখানে একটা টার্ম দিয়ে আর ইকুয়াল টু কনস্ট্যান্ট 5 এটা লিখে দেবো। মানে কিভাবে লিখতে হয় দেখো, ঠিক আছে। তার মানে এইভাবে আমরা মানে এটা করবো। এখন তুমি প্রথমে ডট প্রোডাক্টে যে আর ক্যাপ ক্যান্সেল হয়ে যাবে, তারপরে এখানে হিসাব করলেই হয়ে যাবে আর কি। তাহলে এখানে আর মানে এই যে আর একটা কাটা যায়, সুতরাং এটা আর স্কোয়ার বাই 2 আসবে, অর্থাৎ ইন্টিগ্রেশন 3টা এখানে। তো যেগুলো একেবারে পুরোপুরি কনস্ট্যান্ট ওগুলো বাইরে নিয়ে আসবো আগে। তখন পুরোপুরি কনস্ট্যান্ট হচ্ছে 5 অনলি। ওকে, তাহলে 5 বাইরে নিয়ে আসো, এটা 5 বাইরে নিয়ে আসো। তারপরে একটা ইন্টিগ্রেশন ধরা যাক এইটা লিখতে চাচ্ছি হচ্ছে আর দিয়ে, তো এখানে হচ্ছে যে মানে এখানে আর কিন্তু কোনো লিমিট নাই, এটা আর এর মান 5, কারণ এটা কনস্ট্যান্ট, তাহলে ওটা বাইরে চলে আসবে। তাহলে একটা হলো কনস্ট্যান্ট 5 আর একটা হলো আর এর মান 5। আর এর মান আবার স্কয়ার আছে না, আচ্ছা একটা কাটা যায় আর এর মান 5ই থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রথমটা হচ্ছে 0 থেকে 2 পাই যেটা 5 দিয়ে, তাহলে 0 থেকে 2 পাই এটা হলো ডি ফাই। আর হচ্ছে ইন্টিগ্রেশন অফ এখানে হচ্ছে সাইন থিটা ডি থিটা, তাহলে এটা হচ্ছে সাইন থিটা ডি থিটা। আর থিটার লিমিট হচ্ছে 0 থেকে পাই। একেবারে সহজ অবস্থায় এনে দিছি, ঠিক আছে। সুতরাং এখন যে দুইটা ইন্টিগ্রেশন করবা রেজাল্ট বসাই দিবা। কোশ্চেন স্যার ওই একটা আর ভিতরে থাকে ওইটার 5 বাইরে নিয়ে আসছে আমরা, আর একটা এক্সট্রা 5 ছিল ওটাও বাইরে নিয়ে আসছে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে আর স্কয়ার, এখানে নিচে একটা আর আছে আর এখানে একটা অতিরিক্ত আর স্কয়ার আছে, তাহলে আর স্কয়ার কাটা করে যে অনলি আর কনস্ট্যান্ট দুইটাই তাই বাইরে নিয়ে আসছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এখন ডিআর বলে কিছু নাই এখানে। ওকে স্যার, ঠিক আছে, যদি থাকতো ঠিক আছে, তাহলে কিন্তু আবার ওই মানে ডিআর ওটারও লিমিট বসাই মানে আর এর লিমিট দিয়ে আমরা ইন্টিগ্রেশন করতাম। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা খুব সহজে একদমই, তো এই অঙ্কগুলো হচ্ছে মডেল অঙ্ক। এখন আমি যদি সারফেস বদলাই দিই, তাহলে অঙ্কগুলো তোমার কনসেপ্ট জানা থাকলে সারফেস বদলাই দিলে অঙ্কগুলো করতে পারবা। হয়তো দেখা যাচ্ছে আমি বাইরে সারফেস দিলাম না, ঠিক আছে, এখান থেকে কিছু অংশ কেটে দিয়ে কাটা সারফেসের উপর চারগুলো ছড়াই দিছি, অথবা কাটা সারফেসের উপরে যে দেওয়া আছে তোমাকে আই বের করতে হবে। এরকম কিন্তু থাকতে পারে। কনসেপ্ট যাদের ক্লিয়ার তারা কমন না পেলেও করতে পারবা। এজন্য তোমাকে জিনিসটা একটু বুঝতে হবে। কোশ্চেন কঠিন হবে না, কিন্তু আমার একটু আননোন থাকতে পারে, ঠিক আছে। এটা ক্লাসরুম পরীক্ষা হলে তাও থাকতো না, ওইটুকু নাম থাকতো আর কি, জানা থাকতো। এখন থাকতে পারে আননোন, ঠিক আছে। কারণ হলো যে এটা তোমাকে তো মানে অঙ্কগুলো একটু নিজে হাতে করতে হবে বুঝে। আমি যদি এটা বোঝো তাহলে যে পরীক্ষা যেটা দেওয়া হবে এটা করতে পারবা। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখি পরের প্রবলেমটা কি আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা নিচে স্যার রেডিয়াস তো কিছু বলা ছিল না, আর লেখা ছিল, তার জন্য কি ক্যাপিটাল আর এবং এখানে আর ক্যাপ আছে, এই সিম্বল গুলো দিয়ে বোঝা যাবে যে এটা, ঠিক আছে, এই আর কি। হ্যাঁ ঠিক আছে, কনভার্টের প্রবলেম। আর কোনো কোশ্চেন আশা করি এখানে নাই আর কি। আচ্ছা, কুলম্বস লতে যাব আমরা এখন। কুলম্বস আগে এ পর্যন্ত আমরা সারফেস ডেনসিটির বিভিন্ন প্রকার অঙ্ক করেছি আর কি। লেট আস পারফর্ম সাম প্রবলেমস, ঠিক আছে, কুলম্বস ল। আচ্ছা, তো কুলম্বস ল কিন্তু মানে যে কোশ্চেন থাকবে এটা কিন্তু আসলে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার কোশ্চেনই পরীক্ষা দেওয়া হবে, এবং খুব সহজ কোশ্চেন। দেখো যেমন বলা আছে যে দুইটা পয়েন্ট চার্জ আছে, একটা হলো 20 ন্যানো কুলম্ব আর একটা হচ্ছে -20 ন্যানো কুলম্ব, আর একটা আছে 100 তে আর একটা আছে 010 তে। ওকে, তো আমি যদি বলি যে এরকম
মেপে ঝুঁকে আঁকতে হবে এমন কথা নাই। তারপরে আমি যদি মনে করি যে সহজ পয়েন্ট হয় তাহলে পয়েন্ট দেখায় আঁকা বেটার আর কি। যেমন ধরো এটা হলো এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে প্রথম হচ্ছে 1 0 0, 1 0 0 হচ্ছে এক্স এর দিকে 1, ঠিক আছে, আর বাকি দুইটাই জিরো, তার মানে এইখানে একটা। এবং এখানে বলা আছে যে 1 0 0, তাহলে এখানে আমরা বলছি যে 1, এটা কিন্তু না দেখে প্লেন তিনটা বিন্দু দেখাইতেও হবে, মানে ভুল না ওইটা, ঠিক আছে। কিন্তু এখানে আমি 1 0 0 বলছি মানে এক্স অ্যাক্সিসের দিকে 1 ঘর যাচ্ছি, ওয়াই অ্যাক্সিসের দিকেও যাচ্ছি না, জেড অ্যাক্সিসের দিকেও যাচ্ছি না, এই জন্য এটা 1 0 0। এবং এখানে আছে 20 ন্যানোকুলম চার্জ। ওকে, আর আরেকটা আছে 0 1 0, তাহলে এক্স এর দিকে 0 ঘর, ওয়াই এর দিকে 1 ঘর, আর জেড এর দিকে যাচ্ছি না, তাহলে এটা হচ্ছে 0 1 0। সো এটা আরেকটা পয়েন্ট। এবং এইখানে চার্জ হচ্ছে -20 ন্যানোকুলম। আর ডিটারমাইন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এট 0 0 1, তার মানে এখানে এক্স এর দিকেও যাবো না, ওয়াই এর দিকেও যাবো না, জেড এর দিকে 1 ঘর, তাহলে এটা 0 0 1। তাহলে এইটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। ওকে, এবং এই পয়েন্টটা এখানে বলা হচ্ছে 0 0 1। তো ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে এইখানে, এই পয়েন্টে। তাহলে আমি দুইটা ফিল্ড বের করবো এবং ঠিক আগের মতোই দুইটা ফিল্ড বের করবো এখানে। তার মানে একটা হচ্ছে প্রথমটার জন্য ধরা যাক এইটাকে আমরা বলছি E1, সো দিস ইজ E1। আর ধরা যাক এইটাকে বলছে E2, দিস ইজ E2। আমি তো ভেক্টর ইউজ করছি, এই জন্য প্লাস না মাইনাস ওইটা মান বসানোর পরে চিন্তা করবো। এই জন্য কিন্তু সবসময় আমরা বাইরের দিকে E1 আর E2 দেখাচ্ছি আর কি। তাহলে সুপারপজিশন মানে হলো যে এট এ টাইম একটা চার্জ নিয়ে কাজ করব, এবং যখন প্রথম চার্জ নিয়ে কাজ করব তখন দ্বিতীয় বা তৃতীয় চার্জে থাকলে ওগুলো আমরা হিসাবে আনবো না। তাহলে প্রথমে হচ্ছে যে জাস্ট এটা যদি মনে করো যে এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে আমি প্রথমে যেটা করবো সেটা মনে করি এটা 1 নাম্বার চার্জ বলছি, এটা 2 নাম্বার চার্জ বলছি, এই জন্য এটা E1। তাহলে E1 যখন হিসাব করব তখন E1 হবে, ঠিক আছে, 1/4 পাই এপসাইলন। আর যদি মনে করে যে নিউমেরিক ভ্যালু নিয়ে কাজ করতে হবে, ইউ মে ইউজ মানে এপসাইলন নট অলসো, মানে কোনো অসুবিধা নাই যে এটা নিয়ে কাজ করতে। তাহলে এটার জন্য এইটা হচ্ছে আমাদের তাহলে R1 ভেক্টর। আর তাহলে আমরা লিখবো R1 ভেক্টর 1/4 পাই এপসাইলন নট মনে করো। আর এখানে হচ্ছে Q1, এটা Q1, আর এটা হলো Q2। তুমি বোঝো এমন যে কোনো ভাবে মানে ডিনোট করলে হবে, ওটা নিয়ে কোনো ই নাই। তাহলে হচ্ছে Q1 ডিভাইডেড বাই R1, এখানে ভেক্টর সাইন দিয়েছে কিন্তু, তাহলে হচ্ছে R1 কিউব। তাহলে এখন এটা পুরোটা মানগুলো বসাই দেবো, বা আমি এখানে ভ্যালুগুলো দেখাই আর কি। তাহলে প্রথম হচ্ছে R1 ভেক্টর ইজ ইকুয়াল টু, তো যেটা দিয়ে যেখানে যে শেষ হয় সেটা আগে লিখবো। তাহলে 0 -1, তাহলে এটা হবে 0 -1 ইন্টু এক্স ক্যাপ। আর এখানে সে 0 0 আসবে না, আর হচ্ছে 1 - 0 প্লাস 1 - 0 ইন্টু জেড ক্যাপ। ওয়াইটাকে দুইটাই সমান, এই জন্য আসবে না ওয়াই। তার মানে এটা হবে আমার মাইনাস এক্স ক্যাপ প্লাস জেড ক্যাপ। সুতরাং হোয়াট অ্যাবাউট অনলি আর, তাহলে এটার ম্যাগনিটিউড, তার মানে √1² প্লাস 1² মানে √2। তাহলে এখন বসাই দেবো। তাহলে বসাই দিয়ে এখানে R1 এর মান বসাবো মাইনাস এক্স ক্যাপ প্লাস জেড ক্যাপ। আর এআর বলেছি, সো এটা 9 × 10⁹ ডাইরেক্ট ইন্টু Q1 হচ্ছে 20 ন্যানোকুলম, ন্যানো মানে কিন্তু 10⁻⁹। ওকে, তাহলে আমি লিখবো হচ্ছে 10 × 10⁻⁹, সরি -9 নট 9, -9। আর আর মানে যে √2 হোল কিউব। তো সহজ হিন্টস, এটা হলো E1 এর মান। এই সব ক্যালকুলেটরতে হিসাব করে একটা বানাই রাখবা, তারপরে E2। স্যার ওখানে তো স্যার -9 হবে না, 9 × 10⁻⁹? না ওইটা -9 না, ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে। 1/, তো 1/4 পাই এপসাইলন, ওটা উপরে গেলে +9 হয়ে যায়। আচ্ছা, এখন একইভাবে E2 হিসাব করবা। তাহলে E2 এর জন্য এটাকে তুমি R2 ধরো, তাহলে আমি লিখতে পারি R2, ঠিক আছে, এটা একবার লিখে দিয়ে 9 × 10⁹, আর এটা হচ্ছে Q2/R2 কিউব। এবং একেবারে সেম উপায়ে এটাও বের করবা, এটা আমি পুরোটা করে দিচ্ছি না। শেষে যে যেটা অ্যাকচুয়াল টোটাল ই যেটা, ঠিক আছে, সেটা হবে এই দুটোর যোগফল, দ্যাট ইজ E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর। ডু নট ফরগেট টু অ্যাড দেম, ঠিক আছে। আচ্ছা, করে তারপরে এখানে রেজাল্টটা যা হবে ওটা বসাই দিবা। যা হয় ওটা কিন্তু ওটা ভেক্টর হবে, ওই যে ক্যাপ দিয়ে, ঠিক আছে, এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ দিয়ে হবে কিন্তু, এবং ওইটাই অ্যান্সার।
তো দিস ইজ কুলম্বস ল, এবং ফার্স্ট পার্ট আর কি, একবার প্রথম মানে সাদা মাটা যদি ফিল্ড বের করতে বলে পয়েন্ট চার্জের জন্য, মানে আর একটা যদি থাকতো তাহলে সেটার জন্য E3 বের করতাম। এবং একটা জিনিস কিন্তু প্রথমে বলেছি, সেটা হচ্ছে যে ভ্যালু বসানোর সময় পজিটিভ আর নেগেটিভ ওইটা বসাবা, আর শুরুতে সব পজিটিভ ধরেই ফর্মুলা লিখবা। এই জন্য আপনি খটকা লাগতে পারে যেখানে -20 ন্যানো কুলম্বের জন্য অ্যারোটা বাইরের দিকে না দিয়ে আসলে কিন্তু এইদিকে হওয়ার কথা ছিল। ফরগেট দ্যাট, সবসময় ফর্মুলা বসানোর সময় প্লাস ধরেই বসাবা, বসাই তারপরে এখন মানটা বসাবো তখন জাস্ট নেগেটিভ মানটা, মানে এটা হলো সেফ মানে ডিরেকশন আর কি। আদারওয়াইজ তোমার ওই ডিরেকশন ফিগারের ডিরেকশন নিয়ে চিন্তা করতে গেলে তোমার একটা প্যাসেজ লেগে যাবে। যদিও নিষেধ না, কেউ যদি ওইভাবে করেও যদি কারেক্টলি করতে পারো তাহলে ভুল হবে না, আনসার ঠিক মতো বের হলে ইউ উইল গেট ফুল মার্কস। ওকে, তাহলে এইভাবে আমরা মানে এটা ফার্স্ট অঙ্কটা দেখলাম। দেখি সেকেন্ড কি আছে। আচ্ছা, এটা একটা ভালো অঙ্ক। যেটা বলা হচ্ছে যে দুইটা চার্জ আছে, ঠিক আছে। একটা চার্জ হচ্ছে Q1 যেটা হলো 6 মাইক্রোকুলম, যেটা আছে ধরো আমি ভ্যালুগুলো কিন্তু আমি মানে ওকে মেপে ঝুঁকে দিচ্ছি না। একটা হলো 110, ধরো এখানে একটা আছে, এটা এই পয়েন্টটা মনে করো 110, তোমার স্থানাঙ্ক ব্যবস্থা একে করতে হবে এটা না আর কি, ঠিক আছে। এটা এখানে আছে হচ্ছে Q1, এবং এখানে বলা আছে যে Q1 হচ্ছে 6 মাইক্রোকুলম, মাইক্রো মানে 10⁻⁻6, তাহলে এটা হলো একটা বিন্দু। আচ্ছা, এটা হলো 110, এটা হলো সেন্টিমিটারে, কিন্তু একবারে লিখে দিলাম সেন্টিমিটার। আচ্ছা, আর চার্জ 2 আছে হচ্ছে 004 এ, তাহলে এইখানে কোথাও চার্জ 2 আছে, তাহলে এখানে পয়েন্টটা হচ্ছে 004। ওকে, আর এখানে চার্জ 2 আরেকটা চার্জ আছে, এবং সেটা বলা আছে 020, এবং এটাও সেন্টিমিটারে। সরি, কিউ2 মান হচ্ছে কিউ2 মান জানি না, সরি এটা জানি না, সো এটা চার্জের মান না, অবস্থান। ওকে, এটা চার্জের মান, এটা কিউ2 এটা জানি না, কারণ হলো কিউ2 বের করতে হবে। কোশ্চেন দেখো এটা হোয়াট টু শুড কিউ2 বি, সুতরাং কিউ2 হচ্ছে হোয়াট, জানি না এটা। তো প্রশ্নে বলা হচ্ছে কি, যে ভালো করে প্রশ্নটা বুঝি, যে Q1 চার্জটা আছে 110 বিন্দুতে, আর Q2 জানি না, এমন একটা আননোন চার্জ আছে 004 বিন্দুতে। ওকে, তো বলা হচ্ছে কি যে 020 ভিন্ন আরেকটা বিন্দু, ধরো এরকম কোন একটা বিন্দু এটা, ঠিক আছে, এটা হলো মনে করো 020, এটা আরেকটা বিন্দু। এখন বলা হচ্ছে কি যে এই বিন্দুতে যে তুমি ইলেকট্রিক ফিল্ড এটা বের করছো, যেটা হলো ই ভেক্টর দিয়ে লেখা হয়েছে এখানে, তো এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ওয়াই কম্পোনেন্ট থাকবে না। তো মানে কি কম্পোনেন্ট থাকবে কি থাকবে না সেটা পরে দেখবো, আগে তো এখানে বের তো করি যত ইলেকট্রিক ফিল্ড কত বের তো করা যায়, কারণ এখানে Q2 আননোন ধরেই বের করি। ওকে, তাহলে এখানে কি হবে, এটার জন্য একটা নেব, ঠিক আছে। আমি যদি ধরি যে প্রথমটার জন্য মনে করো যে একটা ই, তো এইটা হলো E1, দ্বিতীয়টার জন্য আরেকটা ই, তাহলে এটা হলো E2। তাহলে E1 E2 দুইটাই বের করে ফেলি আমরা। আর যখন E2 বের করব, মানে E2 যখন বের করব, দ্যাট ইজ ওকে, অসুবিধা নাই, এটা মনে করো E1 আর এটা হচ্ছে E2। তাহলে E2 যখন বের করব তখন কিন্তু তোমার মানে E2 এর মধ্যে একটা আননোন কিউ রয়ে যাবে। ওকে, তাহলে সেই অবস্থায় আগে বের করে দেখি যে আমার কত আসে, এখানে কি বের করতে বলছে এটা পরে দেখছি, আমার কি আসে সেটাকে দেখি, ঠিক আছে। তাহলে আমরা এখানে মানে E1 ইজ ইকুয়াল টু বের করি আগে, তাহলে হেয়ার E1 ইজ ইকুয়াল টু, সো লেট আস রাইট হেয়ার E1 ইজ ইকুয়াল টু, তাহলে এটা কিন্তু সবই জানা, তাহলে লিখে ফেলে এটা মনে করো R1 ভেক্টর বললাম, এটা মনে করো R2 ভেক্টর বলবো পরে। তাহলে প্রথমে R1 ভেক্টর, তারপরে মনে করো অ্যাডই বলছি, ঠিক আছে। বা এখানে তো তোমার এই কাটা চলে যাবে, ওটাও রাখতে পারি, কারণ বলাও নাই কিছু। সো 1/4 যদি এয়ার বললে তাহলে এয়ার লিখে দেবো, আর না বললে এরকমই থাকুক, সমস্যা নাই। আচ্ছা, এখন এটা হচ্ছে এটা Q1 হচ্ছে 6 মাইক্রো। 6 মাইক্রো মানে কি, 6 মাইক্রো মানে হলো 6 ইন্টু 10⁻⁻6। হ্যাঁ, ওকে, আর এখানে হচ্ছে R1 কিউব। তো আগের অঙ্কটার মতোই, আগের পেজের অঙ্কটার মতোই, কিন্তু আমি এখানে R1 ভেক্টর জানি, স্থানাঙ্ক যেহেতু জানি, তাহলে R1 হচ্ছে অলওয়েজ এই দিকে, কিন্তু এই যে তোমার ভেক্টরের তোমার ইলেকট্রিক ফিল্ডের দিকে এটা, তাহলে শেষ হবে 0 দিয়ে শেষ হচ্ছে। সো 0 - 1x ক্যাপ প্লাস 2 - 1 ইন্টু y ক্যাপ, আর জেড ক্যাপ নাই এখানে, কারণ দুইটাই 0, তার মানে এইটা হচ্ছে -x ক্যাপ প্লাস y ক্যাপ। তাহলে এটা হলো, তারপর এখানে আমি পাচ্ছি যে E1 ইজ ইকুয়াল টু, তাহলে লিখে ফেলে E1
তাহলে e1 ইজ ইকুয়াল টু যেটা আসছে এটার ভ্যালু কত, শুধু r1 কত, এটা √2 আর কি, √2 স্যার। √2। তাহলে এখন সবগুলো ভ্যালু বসাবো। তাহলে r1 ভেক্টরটাকে বসাবো, সো মাইনাস এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ, আর তার সাথে হচ্ছে আমি এরই ধরি, অসুবিধা নেই, উল্লেখ না থাকলেও ধরা যায়, ব্যাপার না। তাহলে 9 ইন্টু 10⁻⁹, আর এখানে হচ্ছে 6 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই, এখানে কত হচ্ছে r1 কিউব, r1 হচ্ছে √2, সো √2 হোল কিউব। ওকে, তাহলে এখানে এটা হলো e1। সিমিলারলি আমি e2 বের করবো এখন, ঠিক আছে? ধরো এখন আমি চাচ্ছি যে e2 কত বের করতে, তাহলে এখানে e2 টাও বের করি, and e2 is equal to, এখন e2 বের করার সময়ে কিন্তু আমার লক্ষ্য করো যে কিন্তু আননোন আছে। ওকে, থাকুক, আননোন থাকা অবস্থায় বের করবো আমি। তাহলে এটা r2 ভেক্টর, ঠিক আছে? তারপর হচ্ছে 9 ইন্টু 10⁻⁹, q2 জানি না, সো q2ই থাকবে, আর এখানে হচ্ছে r2 কিউব। তাহলে here again r2 is equal to, এই দুটো পয়েন্ট নেব। তো প্রথমটা 0 নাই, তার হচ্ছে -2x ক্যাপ, আচ্ছা -4z ক্যাপ, সরি 4z ক্যাপ প্লাস 4z ক্যাপ। ওকে, তাহলে এটা হলো r2 ভেক্টর। তাহলে হোয়াট ইজ অনলি r2? r2 হচ্ছে √, এখন কত 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে হচ্ছে 16 4 20, তার মানে √20। তাহলে এখান থেকে e2 টা বের হয়ে যাবে, e2 ভেক্টর উইল বি হোয়াট? ওকে, তাহলে e2 ভেক্টর এখানে সব বসাবো। তাহলে বসালে যা হবে, এখানে কিন্তু আননোন থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে -2x ক্যাপ প্লাস 4z ক্যাপ, স্যার আর2 ভেক্টরটা আরেকবার একটু দেখবেন স্যার। r2 ভেক্টর আমি দেখি যে কোথাও ভুল করছি কিনা। ও হ্যাঁ, ভুল করছি, হ্যাঁ, y পোর্শনটা আসবে, y না আসলে কিন্তু অঙ্কটা কত মূল্যই নাই আসলে, কারণ পরে একটু পরে বুঝতে পারবো কেন বলছি কথাটা। তাহলে এখানে হচ্ছে 0 -2 আর -4z হওয়ার কথা না স্যার? হ্যাঁ, সেটাই তো লিখতেছি এখন। ওকে, 0 -2, তাহলে -2 y ক্যাপ, ঠিক আছে? আর এটা হচ্ছে 4 - 0, সো প্লাস 4z ক্যাপ, ঠিক আছে? তাহলে এটা 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে এই পুরোটাই সমস্যা হয়েছে এখানে। হ্যাঁ, তো 2 স্কয়ার ঠিক করে লিখি আমরা। স্যার x কে স্যার x থাকবে তো না থাকবে না স্যার, 0 দুইটাই 0 স্যার। দুইটাই 0 হবে। থাকবে। ওকে, লেট আস রাইট अगेन। তাহলে x নাই, আর y হচ্ছে -2y ক্যাপ, আর এটা হচ্ছে প্লাস 4z ক্যাপ, ঠিক আছে? তাহলে এখানে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে ওইটা ঠিকই ছিল। ওকে, তাহলে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে √20। ওকে, তাহলে এটা হবে -2y ক্যাপ প্লাস 4z ক্যাপ, তাহলে -2y ক্যাপ প্লাস 4z ক্যাপ, y ক্যাপ প্লাস 4z ক্যাপ, এটা ইনটু 9 ইনটু 10⁻⁹ q2, আর নিচে হচ্ছে √20 হোল কিউব। ওকে, আচ্ছা, এইবার দেখো টোটালটা কত তাহলে। ওকে, টোটালটা কত? আমি যদি বলছি হোয়াট ইজ টোটাল ই আমাদের, তাহলে টোটাল ইটা কত? e2। ভেরি গুড, তাহলে ই হচ্ছে এখানে হবে e1 প্লাস e2, হিন্ট দিয়ে দেবো এখন, পারবা বাকিটা। আচ্ছা, তো এখানে তোমার এখানে এই যে e1 ভেক্টর যা পেয়েছো, এটা এখানে পেয়েছো, আর e2 পেয়েছো এখানে, এই দুটাই বসাবা। ওকে, বসাইলে এখানে একটা এক্সপ্রেশন আসবে, কিছু একটা এক্সপ্রেশন আসবে, আসার পর ওই এক্সপ্রেশনের মধ্যে কিন্তু কিউ রয়ে গেছে, কারণ কিউ তো জানি না, ওটা বের করবো আমরা। এখন প্রশ্নে বলা আছে কোনো ওয়াই কম্পোনেন্ট থাকতে পারবে না। এই কথাটার মানে হলো এক্স ক্যাপ যেখানে যেখানে আসে, ঠিক আছে, সেগুলোই শুধু থাকবে, আর ওয়াই ক্যাপের কোএফিসিয়েন্ট 0 হবে। ওকে, ধরো আমি যদি এটা মনে করো বোর্ডে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দিয়ে দিচ্ছি আর কি, মানে ব্যাপার হচ্ছে কি, যে তুমি টোটাল এটা বের করলে, মনে করো টোটাল এটা বের করলে, তাহলে টোটাল এটা আমি পেলাম হচ্ছে e1 প্লাস e2। এখন তুমি এটা e1 এর মান বসাচ্ছ, e2 এর মান বসাচ্ছ, বসে তুমি এই সামথিং ইনটু x ক্যাপ প্লাস এখানে সামথিং ইনটু y ক্যাপ এরকম পাবো না, প্লাস সামথিং ইনটু z ক্যাপ এরকম কিছু একটা পাবা, রাইট? এখন প্রশ্নে যেটা বলা হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে তোমার এখানে মানে ফাইনাল রেজাল্টে কোথাও ওয়াই কম্পোনেন্ট থাকতে পারবে না, তার মানে ওয়াই
কম্পোনেন্ট উইল বি, অর্থাৎ ওয়াই ক্যাপের কোএফিসিয়েন্টটা হয়ে যাবে 0। ঠিক আছে, তো এখানে অবশ্য জেড ক্যাপ আসে না। আমি যদি মনে করো যে টোটাল হিসাবটা করি, এটা নিজে করবো বাসায়, টোটাল হিসাবটা যদি করো তাহলে এটা দেখতে এরকম হওয়ার কথা মনে হয়। ঠিক আছে, যে 9 × 10⁹ এটা বাইরে থাকবে, আর এক্স ক্যাপ, সব এক্স ক্যাপগুলো একসাথে, সব ওয়াই ক্যাপগুলো একসাথে যদি করো তাহলে দেখবা যে মাইনাস এক্স ক্যাপ, আর এখানে হচ্ছে 1, এটার ভেরিফাই তুমি নিজে করবা এটা। ঠিক আছে, 21.2 × 10⁻⁶, এই জাতীয় একটা রেজাল্ট। ঠিক আছে, এটা হলো এক্স ক্যাপ দিয়ে, আর ওয়াই ক্যাপের সাথে তোমার কিউ রয়ে যাবে একটা, তার মানে এটা হবে 21.21 × 10⁻⁶, আর এখানে হবে প্লাস 0.224 Q2। এটা কিন্তু তোমার রেজাল্ট হিসেবে আসবে, ওই যে আমি যেটা একটু আগে দেখালাম। এখন প্রশ্নে বলছে কি যে তোমার এখানে ওয়াই মানে কোনো ওয়াই কম্পোনেন্ট থাকতে পারবে না। এই কথাটা অর্থ হচ্ছে ওয়াই কম্পোনেন্টের সাথে যেটা গুণ আকারে আছে ওইটা 0 হবে। সুতরাং এই অঙ্কের জন্য হবে কি তোমার কিন্তু 21.2 × 10⁻⁶ প্লাস 0.224 Q2 will be 0, since এখানে আমি ভাষা লিখি আর কি, since no y component exists, no y component exists মানে y component নাই। সুতরাং y component নাই, কথাটার অর্থ হচ্ছে y ক্যাপের সাথে যা আছে ওই পুরো রেজাল্টটা will be 0। তাহলে এইখান থেকে ওই Q2টা বেরোবে। তাহলে এইটা হচ্ছে তোমার কনসেপচুয়াল হিন্টস। এখন এইটা তুমি মানে অঙ্কে আসো, আবার দেখো এই যে তুমি দেখতে এখানে u1 ভেক্টর প্লাস u2 ভেক্টর যেটা পেলে, এটা হচ্ছে সামথিং ইনটু এক্স ক্যাপ, এই দুটো যোগ করো। ঠিক আছে, যোগ করলে সামথিং ইনটু এক্স ক্যাপ প্লাস সামথিং ইনটু ওয়াই ক্যাপ প্লাস সামথিং ইনটু জেড ক্যাপ, এই জাতীয় কিছু হয়তো থাকবে। বুঝতে পারছো? এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে ওয়াই ক্যাপের সাথে ব্র্যাকেটে যে টার্মটা থাকবে ওই টার্মটাকে 0 বসাতে হবে, কারণ প্রশ্নে বলছে যে হোয়াট শুড বি Q2 সো দ্যাট E at 0, 2, 0 has no y component. ওকে, আর এখানে তো আমি সব লেন্থকে সেন্টিমিটারে রাখছি, কারণ এটা প্রপোর্শনাল তো কাটাকাটি চলে যাবে। সো ওইখানে তুমি ওই প্রত্যেক লেন্থে 1 সেন্টিমিটারকে 10⁻⁻² মিটার এভাবে লিখেও করতে পারো, তো শুধু একটা 10⁻⁻² সর্বোচ্চ থাকবে, তো যার ফলে ওটা কাটাকাটি চলে যায়। সো এটা তুমি বসাবো না বসাবো এমন কিছু সেন্টিমিটার রেখেই পুরো কাজটা করতে পারো। বা তুমি যদি মনে করো যে একেবারে টু দ্য পয়েন্টে সব হিসাব নিকাশ করে এক্সাক্ট রেজাল্ট বের করতে চাই, সব প্রতিটা জায়গায় আমি এসআই ইউনিট ব্যবহার করতে চাই, তাহলে 1 সেন্টিমিটারকে 10⁻⁻² মিটার লিখে নেবা। হিন্সটাকে ধরতে পারছো? আই থিঙ্ক মানে এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না আর কি। এই পুরোটা তোমার যা হয় তা বের করবো আর কি, বের করে নিয়ে তারপর ওইখান থেকে ওয়াই ক্যাপের সাথে যে টার্মটা আছে ওই টার্মটাকে 0 বসাই দিবা, কারণ এখানে বলছে যে কোনো ওয়াই কম্পোনেন্ট থাকতে পারবে না। আর যদি প্রশ্নে বলতো যে কোনো এক্স কম্পোনেন্ট থাকতে পারবে না, তাহলে এক্স ক্যাপের কোএফিসিয়েন্টটাকে 0 বসাতে আর কি। ঠিক আছে, যদি জেড কম্পোনেন্ট থাকতে পারবে না তাহলে জেড ক্যাপের সাথে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে 0 বসাতে। তো আমি তোমাকে একটা র্যান্ডম ডাটা নিয়ে হিসাবটা বুঝালাম আর কি। তো এক্স্যাক্টলি ওইটা নাও আসতে পারে, হিসাব নিকাশ করে তোমার যা আসে ওইখান থেকে জাস্ট একটা সময় দেখবা Q2টা বেরিয়ে যাবে। সো বোর্ডে যেটা দেখালাম ওইটা সহ হিসাবটা পুরোটা বুঝে তারপরে অঙ্কটা করবো আর কি। এন কোশ্চেন আর প্রবলেম বলো স্যার E2টা একটু চেঞ্জ হবে স্যার। ভুল করেছি কোথাও বলো কোন হ্যাঁ জি জায়গায়? স্যার, 2y ক্যাপ মাইনাস 4z ক্যাপ হবে স্যার, প্লাস 2yz হবে, 2y ক্যাপ হবে স্যার। 2y ক্যাপ শিওর, দেখি তাহলে 2y ক্যাপ। ও এইদিকে তো ডিরেকশন তো এইদিকে। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক করি। আচ্ছা তাহলে এটা এরকম, এটাই আমি আসলে এটা এক্সাক্ট সলভ করা আমার একটা শীট আছে, ওটা খুলছি না আমি, তোমাদের সাথে সাথে করি, এই জন্য ওইটা সরাসরি মানে কোনো আনসার সামনে নাই আর কি। থাকতে পারতো কারণ ওটা করা আছে আমার, ওটা আলাদা শীটে আছে, দরকার নেই, তোমাদের সাথে সাথে আমি করছি। এই কারণে ওইটা মনে করো যে এখানে যা আছে এটার সামনে আনসার নাই আর কি মনে করো। তো এই জন্য মানে কোথাও লিখতে যদি ভুল করি তোমরা বলবো এটা, আর তোলার সময় ঠিক করে তুলো। ওকে, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে কনসেপ্টটা বোঝানো আর কি। আর পরীক্ষায় যদি এই কোশ্চেন দেই তাহলে একদম 100% নিশ্চিত থাকো যে এক্সাক্ট ডাটা থাকবে না। ঠিক আছে, মানে ডাটাটা কিছু চেঞ্জ হবে, একেবারে হুবহু দেওয়া এটা মানে অনলাইন পরীক্ষার বৈশিষ্ট্য না। ওকে, কারণ তুমি দেখে দেখে অন্ধভাবে তুলে দিবা আর কি, তো অনেকে ওটা ভুল করে ফেলে আবার, তো একই ডাটা আসে নাই তারপরে একই ডাটা বসাই দেয়।
আচ্ছা ওকে, তাহলে এটা হলো গিয়ে প্রবলেম 20। আশা করি এটাতে আমাদের সমস্যা নাই। আচ্ছা, আরেকটা অঙ্ক যেটা বলা আছে, দেখো যে এটা একটু বোঝার আছে, আমরা অঙ্কটা করি। দেখো বলা আছে এ লাইন অফ চার্জ উইথ ইউনিফর্ম ডেন্সিটি রো এল ইজ ইকুয়াল টু 8 মাইক্রোকুলম পার মিটার। ঠিক আছে, ইন এয়ার, এখানে এয়ার বলা আছে, সো এখানে এপসাইলন নট বসাইতে হবে। ওকে, তো বলা আছে অ্যালং জেড অ্যাক্সিস বিটুইন জেড ইজ ইকুয়াল টু 0 টু জেড ইজ ইকুয়াল টু 5। তার মানে ঘটনাটা এরকম। আমি যদি এখানে দেখাই, বাকি দুটো অ্যাক্সিস আসলে অত গুরুত্বপূর্ণ না, তারপর আমি দেখাচ্ছি। কিন্তু আসলে আছে হচ্ছে তোমার এখানে জেড অ্যাক্সিসের উপরে, এবং এটাও বলা আছে যে জেড অ্যাক্সিসের উপরে 0 থেকে 5 সেন্টিমিটারের ভিতরে এই ইন্টারভেলে আর কি, এটা মনে করো 5, 0 থেকে 5 এটা। তাহলে আমি একবারে এসআইতেই বলি, তাহলে এটা হয়ে যাবে, মনে করো যে 0 থেকে 5 মানে হলো 0 থেকে কত 5 সেন্টিমিটার, তার মানে 0.5 মিটার। ওকে, এখন মিটারে হইলো আর কি। ওকে, এখন আর রয়েল এই জায়গায় চার্জটা ছড়ানো, এই জায়গাটাতে চার্জটা ছড়ানো, এবং রয়েল বলা আছে 8 মাইক্রোকুলম পার মিটার। ঠিক আছে, এই জায়গায় চার্জটা ছড়ানো, এবং রয়েল ইজ গিভেন 8 মাইক্রোকুলম পার মিটার। আচ্ছা, এখন বলা হচ্ছে কি যে ফাইন্ড ই এট 0, এখানে 10 সেন্টিমিটার মানে 0.1, তাহলে 0 মানে কি তোমার এখানে তো ওয়াই অ্যাক্সিসের উপরে, কারণ এক্স অ্যাক্সিস দিকে 0 ঘর, ওয়াই অ্যাক্সিসের দিকে 0.1 ঘর, আর জেড অ্যাক্সিস দিকে 0 ঘর, তার মানে এই জায়গায় এটা। তাহলে এটা হলো যে 0, একবারে আমি এবার ইসেই বসাই দেবো। ঠিক আছে, তোমার মিটারেই বসাবো। এইটা একটা পয়েন্ট পি, তাহলে আমি ধরলাম যে দিস পয়েন্ট ইজ পি। ওকে, এখন তোমার বলা হচ্ছে পি পয়েন্টে উই হ্যাভ টু ক্যালকুলেট। ঠিক আছে, কি ক্যালকুলেট করতে হবে? ই ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে এখানে কিন্তু দেখো এখানে স্ট্যান্ডার্ড ডিরাইভ ফর্মুলা নাই, তাই না? কারণ হলো যে আমি তো ক্লাসে যে থিওরি ক্লাসে যে ফর্মুলাটা ডিরাইভ করেছি, দ্যাট ফর্মুলা ওয়াজ ফর এ লং টেস্ট ওয়্যার, তাই না? আমাদের যে ইনফাইনাইট ওয়্যার, ওটা -∞ থেকে +∞ পর্যন্ত ধরে করছিলাম, কিন্তু এটা কিন্তু ফাইনাইট। সো কনসেপ্ট উইল বি দ্য সেম। ঠিক আছে, আমি কি করবো, কিন্তু লিমিট টিমিট সব আলাদা, কিন্তু সুতরাং এটা ড্রাইভ ফর্মুলা পাচ্ছ না তুমি। ঠিক আছে, তো আমি কি করবো, যে এটা ছোট্ট একটা নেবো আগে, ধরা যাক এই জায়গায় ছোট্ট একটা ডিএল আগে নেবো। সো দিস ইজ আওয়ার ডিএল। ডিএল মানে ডিজেড, তাহলে সো ডাইরেক্ট ডিজেডও লিখতে পারবা। তাহলে এইটার জন্য আগে বের করবো, এইটা হচ্ছে মনে করো ডিই। তাহলে এই ছোট্ট চার্জ মনে করো ছোট, ধরে দেখ যেহেতু আমি লেনটা খুব ছোট নিয়েছি, তাহলে এখানে থাকা যে চার্জটা সেটাও খুব ছোট, এবং দ্যাট উইল বি ডিকিউ। বললাম ডিকিউ। তাহলে এখন এইটার জন্য উই হ্যাভ টু রাইট ই ফার্স্ট। তাহলে ই ইজ ইকুয়াল টু, ওকে, তাহলে এখানে এয়ার বলা আছে, সো এখানে প্রথমে এটাকে তাহলে ক্যাপিটাল আর বলি। সো দিস ইজ আওয়ার ক্যাপিটাল আর, দূরত্বটা আর কি, মনে করে ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর ভেক্টর দিয়ে লিখছি, সো ক্যাপিটাল আর, আর এখানে লিখবো হচ্ছে যে এখানে এয়ার বলেছে, সো 9 × 10⁹ উই ক্যান রাইট ইট ডাইরেক্টলি 1/4πε0, একই কথা। আর এখানে আমি উই হ্যাভ ইউজড এ ভেরি স্মল চার্জ, সো dq লিখবো q এর জায়গায়, সো dq ডিভাইডেড বাই r3। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আর লিখবো, তারপর সেখান থেকে r3 নেবো, তারপরে এখানে এই এটাকে বসাবো। আচ্ছা, এটাকে তো ডি আর কি, তারপরে সেটাকে ইন্টিগ্রেট করবো। তাহলে এখানে হেয়ার dq ইজ ইকুয়াল টু রয়েল ডিএল। তাহলে রয়েল হচ্ছে 8, মাইক্রো আছে আবার, তাহলে 10⁻⁻6 ডিজেড। ঠিক আছে, আচ্ছা এটা হলো ডিকিউ। আচ্ছা, এখন আর লিখবো, হোয়াট ইজ আর? আর ভেক্টর ইজ ইকুয়াল টু, তো আর ভেক্টর হচ্ছে লক্ষ্য করা যে দুটাকে আমি হাইলাইট করছি, এই দুটার যোগফল। তার মানে আর যেতে গেলে তোমাকে প্রথমে আসতে হবে জেড এর নেগেটিভ দিকে কিছু ঘর, তারপরে এইটা মনে করো ওয়াই এর দিকে, ওয়াই এর পজিটিভ দিকে কিছু ঘর। তো জেড এর দিকে যে ঘরটা যেটা আসবে ওটা কিন্তু মানে ভেরিয়েবল। আমি এতটুকু বলছি যে এই যে পুরাটা আমার 0.0 থেকে 0.5 ছিল ঠিকই, কিন্তু যে এলিমেন্টটা আমি ধরছি ওটা কিন্তু জেড উচ্চতায়, তার মানে এতটুকু কিন্তু জেড, এইটা কিন্তু জেড, এই যে এই উচ্চতাটা কিন্তু জেড, অর্থাৎ জেড উচ্চতায় আমি একটা ডিজিট ধরছি। সুতরাং এইটা হবে -z ক্যাপ জেড প্লাস, এটা কিন্তু কনস্ট্যান্ট, এখান থেকে পাওয়া যায় 0.01, তাহলে উই ক্যান রাইট 0.1 না 0.1 ওয়াই ক্যাপ।
বলো এইটা কি বোঝো নাই? সিম্পল ট্রায়াঙ্গুলার ল। এটি আমি যদি বলি দিস ইজ আর ভেক্টর আর, তাহলে আর ভেক্টর হচ্ছে যে জেড এর মানে নেগেটিভ দিকে একটা কিছু ঘর যাচ্ছে এবং ওয়াই এর পজিটিভ দিকে কিছু ঘর যাচ্ছে, ওই দুটার কম্বিনেশন। ওকে, তাহলে এখান থেকে দিক আর ভ্যালু স্যার, দিকটা হচ্ছে মাইনাস জেড ক্যাপ আর ভ্যালুটা হচ্ছে জেড উচ্চতা, তাই তো স্যার? জেড জেড উচ্চতা, এক্স্যাক্টলি। এই জন্য প্রথমটা হচ্ছে মাইনাস জেড ক্যাপ জেড, আর দ্বিতীয়টা হচ্ছে আমি এখানে কিন্তু এই পয়েন্টটা কিন্তু ফিক্সড পয়েন্ট, এবং ওইটা 0.1 দূরত্ব অরিজিন থেকে, ওই জন্য 0.1 ডাইরেক্ট লিখলাম আর তারপরে লিখলাম ওয়াই ক্যাপ, কারণ এটা ওয়াই অ্যাক্সিসের দিকে। তাহলে এখান থেকে আর পাওয়া যাবে, তাহলে আর হচ্ছে স্কোয়ার রুট অফ জেড ইজ ভ্যারিয়েবল, তাহলে হচ্ছে 0.1 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন সবগুলো ভ্যালু জানা, এখানে বসাই দেবো। So just put the value and find the integration. So finally, what will be our integration? তাহলে ই আমি এবার মানে ডি থেকে ই বের করতে চাই, সো ইন্টিগ্রেশন ইউজ করব। তাহলে এখন সবগুলো ভ্যালু বসাই দিই। তাহলে আর মানে হচ্ছে এটা বসাবো মাইনাস জেড ক্যাপ জেড প্লাস 0.1 ওয়াই ক্যাপ, এটা হলো এই আর ভেক্টরের মান, এই প্রথমটা বসালাম এটা। তারপরে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তারপরে ডি কিউ। তো ডি কিউ হচ্ছে ডি কিউ এটা 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিজেড, আর নিচে হচ্ছে এটা আর কিউব, তার মানে আর কিউব হচ্ছে 0.1 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার, এখানে স্কোয়ার রুট আছে আর তার উপরে আবার কিউব, সো 3/2। সো উই হ্যাভ টু ইন্টিগ্রেট দিস। একটাই ডিজেড আছে, ডবল ইন্টিগ্রেশন লাগবে না। ঠিক আছে, এখন ডিজেড আছে, সো জেড এর ভ্যালু এখন বসাবো। তো জেড এর ভ্যালু বলা আছে 0 থেকে শুরু আর 0.05 এ শেষ, তাহলে এটা 0 থেকে শুরু 0.05 এ গিয়ে শেষ। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট ঘটনা আছে। ঘটনা হলো কোনো কিছু কাটা যাবে না। যেমন আমরা যখন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি করছিলাম, তখন নিশ্চয়ই বলছিলাম যে একটা কম্পোনেন্ট মানে বিপরীত চিহ্নের একই মান হওয়ার কারণে ক্রস চলে যায়, কাটা চলে যায়, এখানে কিছু কাটা যাবে না। এখানে তোমাকে একটু কষ্ট করে এই মাঝখানে ব্র্যাকেট ভেঙে, ঠিক আছে, এখানে তোমাকে মানে এই একটা ইন্টিগ্রেশন জেড ক্যাপ জেড, ওইটার জন্য আলাদা একটা ইন্টিগ্রেশন হবে, আর একটা হলো ওয়াই ক্যাপ 0.1, ওইটার জন্য আলাদা একটা ইন্টিগ্রেশন হবে। ফাইনাল রেজাল্টে তুমি দেখবা যে সামথিং ইন্টু ওয়াই ক্যাপ প্লাস সামথিং ইন্টু জেড ক্যাপ, এটা রয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো কম্পোনেন্ট কাটা যায় না। ইটস ইম্পর্টেন্ট ফর আস, কোনো কম্পোনেন্ট কাটা যাবে না। দেখো বিষয়টা ধরতে পারছো কিনা, এবং এটা পুরো রেজাল্টটা এবার খুঁজে বের করে করবা, বেশ সহজ। এনি কোশ্চেন? ওকে, আচ্ছা তাহলে আমরা পরেরটা যাই। হ্যাঁ, আর ভেক্টরটা কিভাবে করছেন একটু স্যার বলতেন? এটা কিন্তু বহু জায়গায় করছি আমরা, শুধু এখানে না, আবার দেখাই এখানে। হ্যাঁ, এখানে আবার দেখাই, খেয়াল করো, বুঝো ভালো করে। এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, দিস ইজ আওয়ার ট্রায়াঙ্গেল। তো এখানে আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এই যে মানে এটার অ্যারো দেখো ভালো করে, এটা হলো অ্যারো। ঠিক আছে, আমি যদি এটা মনে করো, এটা অরিজিন তো দেওয়াই আছে, এটা মনে করো এ আর এটা যদি বি বলি, তাহলে স্টার্ট হচ্ছে বি থেকে, শেষ হচ্ছে এতে দিয়ে। তাহলে তোমার বি থেকে এতে পৌঁছাতে গেলে বি থেকে আগে ওতে আসতে হবে, তারপরে ও থেকে এতে দিতে হবে। ওকে, তাহলে বি থেকে যখন ওতে পৌঁছাবা, তখন এটা জেড এর উল্টা দিকে যাচ্ছ, মাইনাস জেড ক্যাপ আগে লিখলা। তারপর হচ্ছে এটার এই যে আমি যে ছোট্ট এলিমেন্ট যেটা ধরছি, ওটা কিন্তু অরিজিন থেকে জেড উচ্চতায়, এটা মাইনাস জেড ক্যাপ জেড। ওকে, তারপরে ও থেকে এতে, তার মানে এটা কি হবে প্লাস 0.1 হচ্ছে তার ম্যাগনিটিউড, আর সাথে হচ্ছে ওয়াই ক্যাপ। উই হ্যাভ রিটেন দিস অ্যাকচুয়ালি, এই যে এটা সেটা। আচ্ছা, আমার মনে হয় থিওরি করার সময় করছি না, এটা একবার করছি তো, তখন হয়তো আমরা মনে করি আর দিয়ে করছিলাম, ছোট হাতের আর দিয়ে। খুব বুঝে যারা থিওরি ক্লাস নোট অলরেডি তুলে ফেলছো, তাদের কাছে কিন্তু বেশিরভাগ জিনিসই ক্লিয়ার। অল্প দিয়ে একটা হয়তো তোমারই থাকতে পারে, কিন্তু বেশিরভাগই ক্লিয়ার কিন্তু যারা বুঝে করছে আর কি। ওকে, এক্সাক্ট ওই অঙ্কটাই কিন্তু পার্থক্য হচ্ছে এখন আমি মানে এইটা বসাচ্ছি, ঠিক আছে, লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি বসাচ্ছি না, এখন লিমিটটা বসাচ্ছি হচ্ছে ফাইনাইট লিমিট। এটাই পার্থক্য। দেখো কনসেপ্টটা কোনো গন্ডগোল আছে কিনা। আই থিঙ্ক এটা আবার নিয়ে বলবা, কিন্তু এটা আমি যেগুলো বলছি এগুলো মানে আনসার, কিন্তু তোমরা যখন মেইন খাতায় তুলবা তখন আনসার গুলো ঠিক আছে এখানে মানে হিসাব করে তুলবা আর কি।
আনসার কিন্তু আমার আমার নিজের যে সলিউশন আছে ওখান থেকে দেখে আমি আনসার এখানে বসাই দিতে পারি, কিন্তু তোমরা একটু নিজে করো। এই জন্য আমি এখানে মানে অনেকগুলো অঙ্কই থাকবে যে তোমার একটা লাস্ট লাইন করতে আমি যাবো না, ঠিক আছে? এইটা হয়তো আমি এখনো এগুলো মানে জাস্ট জোড়া দিচ্ছি আস্তে আস্তে, এবং একসময় এটা পুরো বই আকারে আসবে আর কি। তো তোমরা হয়তো মানে সরাসরি এটা দেখবে না, কারণ ততদিন তোমাদের কোর্স শেষ হয়ে যাবে। তো ওইটা মানে আমার নিজস্ব যে সলিউশন, আর ওইটাতে একদম মানে যাতে নিখুঁত হয় আর কি, এটা কোথাও কোনো ক্যালকুলেশনও যাতে সমস্যা না থাকে। তাই গত 12 বছরে যা করেছি তার সবগুলো অঙ্কই এখানে থাকবে। এটা বড় ভলিউমের একটা মনে করো বই মতো হবে আর কি, ঠিক আছে? এটা যত কোশ্চেন আছে সব আমার কাছে আছে আর কি। তাই যারা ওয়ার্কবুক টুক করে প্রত্যেকটাই কিন্তু আমার আগে সলভ করতে হয়েছে। এখন যেগুলো অপরিচিত অঙ্ক থাকে ওগুলোও কিন্তু সলভ করে, এবং বিভিন্ন বই থেকে কালেক্ট করা, একটা নির্দিষ্ট বই না। তো ফর দিস সিজন ওইটা যখন একসাথে আসবে তখন তোমরা একেবারে নির্ভুলটা পাবে আশা করি। আর তোমাদের একটা হিসাব নিকাশ গুলো তোমাদের একটু বাসায় করবা, তোলার সময় করে ফেলবা আর কি, ঠিক আছে? আই থিঙ্ক খুব সহজেই এটাই করতে পারবা। এটার মধ্যে আশা করি আর সমস্যা নাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই পি বিন্দুটা যদি আমি ওই আমার জেড অ্যাক্সিসের উপরে রাখতাম তাহলে কি এই ফর্মুলা দিয়ে বের করতে পারতাম? পি বিন জেড অ্যাক্সিস না না না, তো তোমার তো এটা হলো কি, এই যে যার উপরে চার্জটা সরানো, ঠিক আছে, তার ওইটার উপরে আমাদের মানে ইলেকট্রিক ফিল্ড ডেফিনেশনই নাই, মানে ওটা ডিফাইন্ডই করা না। ও জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এটা গত থিওরি ক্লাসে আমরা এই ধরনের একটা কথা বলছিলাম কিন্তু। জি স্যার। মানে যার উপরে চার্জটা সরানো ওইটার উপরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ডিফাইন্ডই না। সোজা কথা হলো, তুমি একটা ধরো এখানে তুমি একটা কিউ পরিমাণ চার্জ রাখছো, 10 কুলম্ব চার্জ রাখছো, তোমার যদি বলা হয় যে চার্জের অবস্থানে মানে একটাই চার্জ আছে এবং ঠিক ওই চার্জের অবস্থানে তোমার ইলেকট্রিক ফিল্ড কি, এটা তো ডিফাইন্ড না। তো ডিফাইন্ড না কেন? কারণ ওখানে তো তুমি মানে ভ্যালুটা তুমি বের করতে পারবে না, কারণ দূরত্ব নাই। ডিসটেন্সের ভ্যালু স্যার 0, তাহলে ইনফাইনাইট হয়ে যাবে। ইনফাইনাইট হবে, এর দূরত্ব নাই ওখানে, ওই জন্য ওটা ডেফিনেশনই নাই। ওকে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা একটু দেখি যে কি হবে। আচ্ছা এখানে মনে হয় কসেস ল আসছে। আচ্ছা আমরা একটা কাজ করি, আমাকে একটু ক্লিনিকে যেতে হবে একটা ডক্টরস রিপোর্ট আনার জন্য। তো আমরা এই কসেস ল থেকে বৃহস্পতিবারই শুরু করি, ঠিক আছে? তো বৃহস্পতিবার, হ্যাঁ এই কসেস ল, তো কুলম্বস লটা আমরা ডিটেল করলাম। কসেস ল আমরা তো ইনশাআল্লাহ ওই দিন আর ওই দিনের পরের সপ্তাহের সোমবার এর মধ্যে কিন্তু অবশ্যই আমরা যতটুকু করছি একটু আপডেট হয়ে যায় আমাদের, ঠিক আছে? এটা আমরা চেষ্টা করবো আর কি। তো কসেস লটা আজকে শুরু করলাম না আমি। ওকে, তো ঠিক আছে আজকে পর্যন্ত থাকুক। আই হ্যাভ টু গো আউট আসলে, হ্যাঁ বাইরে যেতে হবে, বেশি রাত হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।